আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। যে দেরি না করে দ্রুত ক্লাসে যুক্ত হও, কারণ আজকে তোমাদের সব থেকে দ্বিত ঘুটে যেটা লাগে ফার্স্ট পেপারের সবচেয়ে কঠিন যেটা তোমরা মনে করো, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা। আজকে এটাকে এমনভাবে দেখবো যেন এটা কোনো কবিতায় না, একদম একদম ক্লিয়ার হয়ে যাবা ক্লাস থেকে, একদম ক্লিয়ার হয়ে শেষে চলে যাবো, বুঝছো? তার আগে আমরা আজকে রিটেনটা দেখবো, অবশ্যই রিটেন। বিভীষণের প্রতি মেঘনাথ তোমাকে মেইন সিকিউ রিটেন দুইটার জন্যই পড়াবো। এখন তোমাকে রিটেনের কিছু সাজেশন আমি অবশ্যই দিব, কিছু আলোচনা করব, কোনগুলো তুমি পড়বা কোনগুলো পড়বা না। দ্রুত ক্লাসে যুক্ত হও, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলছিলাম তোমাদের গত ক্লাস আর আজকের ক্লাস মিলে তুমি কম হলেও 5টা মার্ক কমন পাচ্ছ, 5 মার্ক তুমি কমন পাচ্ছ। তুমি রিটেনে যদি তুমি 5 মার্ক, তোমার রিটেনে যদি তোমার 5 হয়ে যায়, রিটেনে যদি তোমার 5 হয়ে যায়, এখানে যদি 5 কমন থাকে, তোমার আর কি লাগে বলো? তুমি আমাকে বলো, তোমার যদি এখানে 5 কমন থাকে। দ্রুত ক্লাসে চলে আসো তো, দেখি কে কে জয়েন হইছো। দ্রুত ক্লাসে চলে আসো। এই তো অনেকেই জয়েন হয়ে যাচ্ছ। এই তো আমার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা সবাই একটু কনফার্ম করো যে ভাই সব কিছু ঠিকঠাক। ক্লাসে চলে যাবো আমরা, হ্যাঁ? ওকে, দ্রুত। সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তোমরা অনেক ভালো আছো না বলো তো? পরীক্ষা কাছে আসতেছে তো কি, আমরা তো আমাদের সিলেবাস তো কমপ্লিট। তোমরা অনেক ভালো আছো আশা করি, বুঝছো? এই ইমোজি কিভাবে দেয়? এইটা এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে। আমি আঁকতে পারি না, আঁকা ঝুঁকা একদম আমার দ্বারা সম্পূর্ণ বিচ্ছিরি। তোমরাও ভালো আছো আশা করি, বুঝছো? ফ্রেন্ডদের দ্রুত মেনশন দিয়ে দিও, দেরি করা যাবে না, বুঝছো? অল ক্লিয়ার, ওকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। মেঘলা চলে আসছো? এই তো আম্মু চলে আসছো, বুঝছো? দ্রুত চলে আসো। ওকে ভাই, একটা @এভরিওয়ান মেরে দিন। শুভ ভাই আপনি আসছেন, অল্প একটু কাজ করেন, এভরিওয়ান মেরে দেন তো, এভরিওয়ান মেরে দেন। সবাই দ্রুত যুক্ত, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ওদের জন্য, বুঝছেন? ওকে, @এভরিওয়ান দিয়ে দিয়েছে না? অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে তো হইলই। দ্রুত ক্লাসে যুক্ত হতে হবে, দেরি করা যাবে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসটা আমি তোমাকে বলি, তোমাদের যে এই যে বিভীষণের প্রতি মেঘনাথ, কি বলে? বিভীষণের প্রতি মেঘনাথ না? এটা তোমাদের এত বিদঘুটে লাগে না? বিভীষণের প্রতি মেঘনাথ, বিভীষণের প্রতি মেঘনাথ, এটা তোমরা নাকি পারো না? এইটা তোমরা নাকি পারো না? বলো তো, এইটা কি কঠিন? বিভীষণের প্রতি মেঘনাথ, এটা আবার কিভাবে পারো না তোমরা? ইউলো কালারটা নেই না? না রেড নিবো? বলো কোনটা ভালো দেখা যায়, দেখি আজকে কোনটা ভালো দেখা যাবে। এটা 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 ফুটতেছে না? দেখি, এটাই তো ফোটার কথা। মেঘনাথ, মেঘনাথ, এটা ফোটার কথা না? হ্যাঁ, এটা ভালো লাগতেছে মোটামুটি। ঠিক আছে, আজকে এটা দিয়ে ক্লাস করাবো। আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। আমরা ক্লাসে কি চলে যাবো রে? ক্লাসে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যে হ্যাঁ আজকে ভূমিকম্প হয়েছে, বুঝছো? আমি হলে, শোনো কি হয়েছে, আমি হলে বেলকনিতে পড়তেছি, হলের বেলকনি থাকে, হলে ছিলাম, পড়তেছি আমি। মানে ঘুম থেকে উঠে আমি সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে, আমি কালকে রাত্রে পড়ি নাই, আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, 2 দিন বন্ধ ছিল তো ভাবলাম যে আজকে সকালে একটু পড়তে বসবো। মাত্র আমি গিয়ে মনে করো একটা চ্যাপ্টারের হাফ কমপ্লিট করছি, একটা চ্যাপ্টারে হাফ হবে, প্রবাবলি হাফই হবে। চ্যাপ্টার আছে 12টা, একটা চ্যাপ্টারে হাফ কমপ্লিট করছি, পড়তেছি। হঠাৎ হঠাৎ তোলপাড় শুরু হয়ে গেছে। আমি ভাবতেছি কি, হয়তো বা কেউ একজন আমার টেবিল ধরে নাড়াচ্ছে, মানে বাইরেতে ভাইয়েরা আসে, এসে নাড়াই দিয়ে পারে টেবিল ধরে। আমি মানে আমার তেমন কোনো রিয়াকশন নাই, কিন্তু 2-1 সেকেন্ড পর আমি বুঝতে পারছি না, এটা তো টেবিল ধরে কেউ নাড়াচ্ছে না, এটা অবশ্যই ভূমিকম্প। দেখি যে বড় ভাইয়েরা যা আছে রুমের, 4তলায় ছিলাম, যা আছে সব দৌড়াই চলে আসছে এদিকে ব্যালকনির দিকে। এক ভাই তো প্রায় টেবিলের তলে চলে গেছে, বুঝছো? মানে কি একটা অবস্থা। আরে ভূমিকম্প শেষ হইতে না হইতে না দেখি পুরা হলের সামনে যে গ্রাউন্ডটা থাকে ওটা ফুল ভরে গেছে, বুঝছো? একদম বিজয় একাত্তর হলের মানে সামনে একটা সুন্দর একটা, তোমরা চিত্র দেখো না বিজয় একাত্তর হলের, ওইখানে দেখি কোনো জায়গা ফাঁকা নাই, সবাই চলে গেছে, সবার মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। মানে আমরা তো 4তলায় ছিলাম, 4তলায় ছিলাম, হ্যাঁ। আর যারা এই যে তোমার শুভ ভাই, তোমার শুভ ভাই থাকে 10তলায়, শুভ ভাই, আশরাফ ভাই, বুঝছো? আশরাফ ভাই থাকে এরা 10তলায়। আমার মনে নাই, আমি একটু আগে তাদের রুমে গেছিলাম, যে ভাই ভূমিকম্প কেমন উপভোগ করলেন? হয়তো বা শুভ ভাই ওই জায়গায় ছিল কিনা, এই জায়গায় ছিল আমি বলতে পারবো না, তবে আশরাফ ভাই তো অবশ্যই ছিল হলে। তারা তারা থাকে 10তলায়, বুঝছো? মানে তাদের 10তলায়
কি পরিমাণ মানে ভূমিকম্পর যে ঘূর্ণিটা হয়েছে তারাই বলতে পারবে ভাইরা, বুঝছো? সবাইকে জিজ্ঞাসা করো যে তারা কি পরিমাণ আতঙ্কে ছিল, যদি থেকে থাকে আশরাফ ভাই বলতে পারবে, বুঝছো? আশরাফ ভাইয়ের মনে হয় পরীক্ষা চলে, ভাই পড়াশোনা করতেছে। ঢাবির অনেক আহত হয়েছে। হ্যাঁ, একটা সময় আমি ব্যালকনিতে পড়তেছি, ব্যালকনি থেকে 4 তলা, আমার একটা সময় মনে হয়েছিল 2-1 সেকেন্ডের জন্য যে আমি ব্যালকনি থেকে লাফ দিই, বুঝছো? আমার মনে হয়েছিল, আমি ভাবলাম না ব্যালকনি থেকে লাফ দিয়ে লাভ আছে, আমি যদি লাফ দিয়ে নিয়েও মারা যাবো, আমি হাত পাও ভাঙবে। আরো বড় সমস্যা, যদি লাফ না দেই, যদি বিল্ডিং ভেঙেই পড়ে তবে আমি মারা যাবো, আর তা না হলে তো মারা যাওয়ার সম্ভাবনা নাই। যদি ঠিকঠাক থাকে আমি আলহামদুলিল্লাহ সেফ, হয় বাঁচবো নয় মরবো, দুইটার একটা। লাভ দিয়ে লাভ আছে। ধরো আমি যদি মনে করো যে চাইতাম যে লাভ দেই, লাভ দিলে কি হইতো? লাভ দিলে হয়তো বা কি হইতো, আমি মারা যাইতাম, তা নাহলে আমার হাত পাও ভেঙে যেত। হাত পাও ভেঙে গেলে কি, আমার 2-3টা বছর এমনি বসে করে থাকা লাগতো। ইভেন দেখা গেছে আমার হাত পাওয়া ঠিক হইলো না, কি লাভ হইতো? এভাবে যদি আমার সারা জীবন চলতে হইতো, কোনো দরকার আছে? হয় বাঁচবো নয় মরবো, সিদ্ধান্ত একটাই, হয় বাঁচবো নয় মরবো। অনেকে কি করছে, 3 তলা 4 তলা যারাই যা আসলো, 3 তলা থেকে 4 তলা থেকে, এরা সবাই মানে ম্যাক্সিমাম ঢাবির বিভিন্ন হলের, আমার বিজয়গত হলের সামনের হল জিয়া হল, তোমার জিয়া হলের এক ভাই লাভ দিছে, লাভ দিয়ে তার কি হয়েছে, পাটা ভেঙে গেছে, ডান পা মনে হয়, খুব সম্ভবত ডান পা ভেঙে গেছে, বুঝছো? ডান পা ভেঙে গেছে। এখন কি লাভ হয়েছে? সবাই আতঙ্কে ছিল, বুঝছো? এটা তো এলাকায় তো অনেক কম, এলাকায় তো এটার পরিমাণ খুবই কম হয়েছে বলা চলে। শহর অঞ্চলে তো মনে করো যে বিল্ডিং বাদে আর কিচ্ছু নাই, তো বিল্ডিং লাইন নড়ে শুধু, এলাকায় তো মনে করো যে এমনি গাছ গাছালির উপর দিয়ে গেছে। যাই হোক, বিল্ডিং তো এরকম বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তো নাই, তো ওই ক্ষেত্রে একটু সমস্যাটা কম, কিন্তু এই জায়গায় তো সমস্যাটা বেশি, বুঝছো? তোমরা সেফ আছো আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বুঝছো? এখন ভাইয়া আমিও 4 তলায় ছিলাম, নিধি বিন্নিরা। ও, ঠিক আছে, সেই পাশে এটা আলহামদুলিল্লাহ। আমাদের কারো কি কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমরা ঠিক আছি, কিছুই বলতে পারি না। হ্যাঁ, গ্রামের একটা এই ফ্যাসিলিটিটা আছে, তোমার প্রাকৃতিক দুর্যোগ গেলে সহজে বোঝা যায় না, বুঝছো? ইসরাত জাহান, এখনো ভয়ে আছি ভাই, ঢাকায় থাকি। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা জিনিস বলি, তোমার কপালে যদি মৃত্যু থাকে, কিচ্ছু করার নাই, তুমি আটকাতে পারবে না। এখন এই ভূমিকম্প হয় পৃথিবীতে, পাপের পরিমাণ বেড়ে গেলে ভূমিকম্প হয়। তো এখন আমরা আমাদের যার যার জায়গা থেকে আছি, আমরা সকলে একটু ভালো থাকার চেষ্টা করবো। দুনিয়াতে পাপ বেড়ে গেছে, আল্লাহ একটা নিদর্শন আমাদের দেখাইলো যে আমি চাইলে তোমার দুনিয়াটা আমি 2 সেকেন্ড 10 সেকেন্ডে আমি মনে করো যে উল্টাই দিতে পারি। তো এত গর্ব করার কিছু নাই, তুমি ওর টাকা পয়সা মেরে বড় হচ্ছ, এর কাছ থেকে ঘুষ নিয়ে বড় হচ্ছ, এত সব পাপ। আর তো পাপ নাই বললাম আমি, যেগুলো অহরহ চলে এখন আমাদের দেশে। আমাদের দেশে বলতে চোখের সামনেই ঘটে। ইভেন শুধু তারাই করে কেন, আমরাই করি ভাই, আমরাই পাপ করি। আমরা পাপ না করলে এত পাপ কোত্থেকে হয়, বুঝছো? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক কথা হয়েছে, এখন চলো আমরা ক্লাসে যাই। প্রথমে অনেকে এখন আসে নাই, অনেকে লেট করে আসবে আমি জানি, তোমরা যারা আছো সবাই থাকবা। কেন থাকবা আমি তোমাকে বলি, আজকে বিভীষণের প্রতি মেঘনাথটা পড়াবো। তার আগে তোমাদের রিটেনের কিছু সাজেশনগুলো দিয়ে দিই, সাজেশনগুলো দেখে নাও, দ্রুত আমরা এগুলো দেখবো। শুধু সাজেশনগুলো এগুলো জানো, তোমরা এমনি নিজেরা পড়লেই পারবা, এখানে পড়ানোর তেমন কিছু নাই। কিন্তু আমরা যেটা মেইনলি পড়বো সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ। আর সবাই আসতে থাক যারা আছে, আর তোমরা যারা আছো তারা তো আসোই। দেখো, তোমরা তোমাদের যেই কোশ্চেন, তোমরা শর্ট সিলেবাস, আমি তো তোমাদের গদ্য আগের দিন পড়াইছি, শর্ট সিলেবাসের সাথে বাড়তি 5টা দিয়েছিলাম আমি। আজকেও তোমাকে আমি শর্ট সিলেবাসের সাথে বাড়তি 5টা দিব। এখন 5টা কি কি দেখো, 5টা তুমি 5টার 1 নম্বরে পড়বো বিভীষণের প্রতি মেঘনাথ। একে হচ্ছে কি বিভীষণের প্রতি মেঘনাথ, আমি শুধু বিভীষণ লিখে দিলাম, হ্যাঁ বিভীষণ। একে হচ্ছে বিভীষণ। 2 কি পড়বা, 2 হচ্ছে তোমার আছে সুচেতনা, 2 আছে হচ্ছে সুচেতনা, একটু নোট করে নাও কি কি পড়বা তোমরা। 2 আছে সুচেতনা, 3 আছে হচ্ছে তোমার কি আছে, বিভীষণের প্রতি মেঘনাথ, সুচেতনা, নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়, নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়, হ্যাঁ নুরুল উদ্দিন, আমি শুধু নুরুল উদ্দিন লিখে দিলাম, নুরুল উদ্দিন। আর কি আছে, ছবি, হ্যাঁ 4-এ আছে কি ছবি, 4-এ আছে হচ্ছে ছবি। আর একটা কি আছে, দাঁড়াও 1 মিনিট, বিভীষণের প্রতি মেঘনাথ, সুচেতনা, নুরুল উদ্দিন, ছবি। আর খুব সম্ভবত পদ্মা থাকতে পারে 5, আর তা নাহলে এটা আমরা রাখি। এই 4টা আছে, আর এই কোশ্চেনের এই মধ্যে আমরা দেখতে দেখতে পেয়ে যাবো আমরা 5 নম্বরটা। চলো, প্রথমে যেটা আছে তোমাদের শর্ট সিলেবাসটা আমরা প্রথমে দেখবো। শর্ট সিলেবাসটা শেষ করার পর আমরা বিভীষণের প্রতি মেঘনাথ পড়বো, তারপর আউট অফ সিলেবাস যেটা আছে ওটা দেখার চেষ্টা করবো। চলো, এখন দেখো শর্ট সিলেবাসে প্রথমে আছে সোনার তরী, দেখছো? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিনা জানাই তো ভাইকে। হ্যাঁ দেখো, সোনার তরী, সোনার তরীতে কি বলছে, প্রথম কোশ্চেনটা আমি জাস্ট একটু বিশ্লেষণ করে যাই, তারপরে তোমরা দেখে নিলেই পারবা এমনি। কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভিতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত হয়েছে?
এটা আচ্ছা তুমিই বলো, মেঘে ঢাকা রূপটা দিয়ে একটা দুর্যোগের ভাব প্রকাশিত হয়েছে না? এরকম বর্ষার দিকটা প্রকাশিত হয়েছে না? দেখো কি বলছে কবিতাটিতে, মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভিতর দিয়ে বর্ষা প্রকৃতির রূপ। দেখছো মানে মেঘ কখন হয় বলো তো সাধারণত? এখন তোমরা বলবো যে ভাই মেঘ তো শীতেও হয়। না, মেঘ সাধারণত কখন হয়? মেঘ বৃষ্টি সাধারণত কখন হয়? সাধারণত হয় বর্ষাকালে। তাহলে এটা বর্ষাকালে চিত্র ফুটে উঠছে। বর্ষাকাল, বর্ষাকালে চিত্র ফুটে উঠছে। এইটা নিয়ে তুমি 2-3টা লাইন লিখবা, বুঝছো? তোমাদের আরেকটা তোমাদের আরেকটা নোটিশ দিয়ে যাই। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার না? আজকে বৃহস্পতিবার, তোমাদের রবিবারে রিটেন পরীক্ষা হবে। এতদিন যা যা পড়াইছি, আজকে ফার্স্ট পেপার পড়াইলে মোটামুটি তোমার রিটেনের যা আছে ম্যাক্সিমাম জিনিস তোমার কভার। তোমার রবিবার দিন একটা রিটেনের মেগা এক্সাম হবে, বুঝছো? মেগা এক্সাম হবে। তুমি রিটেনের জন্য, বাংলা রিটেনের জন্য পাবা 22.30 মানে 22.5 মিনিট পাবা। আমরা তোমাকে বড় জোর 25 মিনিট দিব। কেন 25 মিনিট দিব? এই 2.5 মিনিটের মধ্যে তুমি ছবি তুলবা, ছবি তুলে তুমি সাবমিট করবা। এই 25 মিনিটের 1 সেকেন্ড পরও কেউ যদি সাবমিট করো, সেটা সাবমিট হবে না। নির্দিষ্ট টাইমে পরীক্ষা শুরু হবে, নির্দিষ্ট টাইমে শেষ হবে। ক্লিয়ার? মাথায় ঢুকছে পরীক্ষা কিভাবে হবে? দরকার পড়লে পরীক্ষা নিয়ে যদি কোশ্চেন থাকে, এখন আর কোনো কোশ্চেন না, ক্লাসের শেষে কোশ্চেন করবা। আসো এদিকে দেখো। তাহলে এরকম ভাবে দেখো, সোনার তরী, সোনার তরী কিটা আমরা স্কিপ করি। তোমরা জানো সোনার তরী, সোনার তরী নিয়ে তেমন কোনো সমস্যা নাই। চলো দেখি আমাদের কতগুলো কোশ্চেন আছে। ছোট গীত নিয়ে দেওয়া আছে, সোনার তরীতে কৃষকের ঠাই হলো না কেন? তারপর কি দেখে যেন মনে হয় চিনি ভারে, দেখছো? এই যে ঝাল হয়েছিল বলে, এই কোশ্চেনগুলো তোমরা পারবা না? বলো তোমাকে এত ফাস্ট কেন যাচ্ছে? ছাড়া যাবে না, দেখছো? ছাড়লেই সমস্যা। দাঁড়াও একটা একটা করে দেখাই নিয়ে যায় তোমাদের, তা না হলে পরে আবার বলবা যে ভাই আপনি তো দেখাইলেন না কোনটা কোনটা আছে। যদি একটা কোশ্চেন থাকে, আসো ওয়েট, একটু জাস্ট একটু সময় দাও। হ্যাঁ আসো, দেখছো? দেখে যেন মনে হয় চিনি হওয়ার, এটা দেখছো না? আসো এরপরে আসো। 4 দেখো, 5 দেখো, ঝাল হয়েছিনু বলে, ঠাই নাই, ঠাই নাই, ছোট সেতুরি। আমরা এগুলো খুব দ্রুত যাবো, কেননা আজকে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ করবো। ওইটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। ওইটার জন্য হলেও চুপচাপ থাকতে হবে, ক্লাসে মনোযোগ দিয়ে দেখতে হবে যে কি কি আছে আজকের ক্লাসে। এটা শেষ করার পর আমরা বিভীষণের প্রতি মেঘনাদটা দেখবো, ঠিক আছে? মাঝে চলে যাওয়ার সময় কোন দিকে তাকায়নি কেন? এই যে দেখো, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো। মহাকাল, ধরো তোমাকে মহাকাল কোনো দিকে তাকাবে? মহাকাল কোনো দিকে তাকাবে না। তোমার ভালো মন্দ দেখবে, ওর সময় হলে ওর জিনিসপত্র নিয়ে চলে যাবে, আলটিমেটলি তোমার মৃত্যু ঘটে যাবে। ও কোনো দিকে তাকাবে? তাকাবে না। সেটাই বলতে দেখো, মহাকাল রূপ মাঝি, জাগতিক ঘটনা সম্পর্কে নীরবে, মানে কোনো কিছু সম্বন্ধে, জাগতিক মানে জগতের কোনো কিছু সম্বন্ধে ওর কোনো আবেগ নেই, ওর মতোই চলে যাবে। চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায় না। এটা নিয়ে তুমি 2-3টা লাইন লিখবা, বুঝছো? পারবা না? আসো, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে। এই 8 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, বুঝছো? এই 8 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। এই বাঁকা জল 7 নম্বর, বাঁকা জলটা ইম্পর্টেন্ট আছে। বাঁকা জল দিয়ে কি বোঝাইছে বলো তো? ভয়ঙ্কর রূপ বোঝাইছে নদীর জলের। বাঁকা জলটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এরপর আসো, তরীটিকে কেন সোনার তরী বলা হয়েছে বলো তো? মানুষের সৃষ্টিকর্ম, মূল্যবান সৃষ্টিকর্ম ওই তরীতে উঠায় মনে করো যে পরবর্তী প্রজন্মের কাছে পাঠিয়ে দিবে। সেই কারণে কি তরীটাকে সোনার তরী হিসেবে, মানে মূল্যবান হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা সোনা কি আমাদের কাছে অনেক মূল্যবান না? এখন সোনার তরীর দাম কিছুদিন আগে কত ছিল? 2,13,000, 14,000 এরকম ছিল না? এটা দেখো এরকম ভাবে দেখো। ও তুমি কোথায় যাও, কোন বিদেশে? দেখো শূন্য নদীর তীরে জাল হয়েছিল বলে, হচ্ছে এটা কি? আসো এরকম ভাবে আমরা চলে যাব। সোনার তরী শেষ হয়ে দেখি কোনটা আছে। এই যে দেখো, আমি অপমানিতের মরম বেদনা, এখন শুরু হয়েছে তোমার বিদ্রোহীটা। এখন কোনটা শুরু হয়েছে? এখন শুরু হয়েছে বিদ্রোহী। বিদ্রোহী নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বিদ্রোহীটা বোঝাই দিয়েছিলাম না সুন্দর মতো? আমার মনে হয় মনে থাকার কথা। দেখো বিদ্রোহী, আমি অবমানিতের মরম বেদনা, তার মানে এটা কি বোঝাইছে? যাদের নির্যাতন, যারা নির্যাতিত, যারা অবমানিত, তাদের বিরুদ্ধে মানে তাদের পক্ষে কবি আছেন, তাদের জন্য বেদনা আছে। বিদ্রোহী কবি দেখি আমি বিদ্রোহ ও সব কিছুর অন্যায় অনিয়মকে ভেঙে চুরে চলে যাবে। কিন্তু একটা জায়গায়, একটা ক্ষেত্রে দুর্বল মানুষদের ক্ষেত্রে দুর্বল মানুষদের পাশেও আছে, দুর্বল মানুষদের বেদনায় ও ব্যথিত হয়। এই কথাগুলো এখানে বলা হয়েছে, এইগুলো জাস্ট একটু লিখবে তোমরা। এটা হচ্ছে তোমাদের কাজ, এটা হচ্ছে তোমাদের কাজ, বুঝছো? এরপর আসো, কবি নিজেকে মহাবয় বলেছেন কেন? 2 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। এই 2 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা আসতে পারে, এটা আসতে পারে, বুঝছো? আমি দুর্বার, আমি ভেঙে করি সব চোর মার 3, এইখানে যা আছে ম্যাক্সিমাম গুলা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম গুলা ইম্পর্টেন্ট, বুঝছো? এখানে যা আছে ম্যাক্সিমাম গুলা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম গুলা ইম্পর্টেন্ট। 4 কবি নিজেকে অনিয়ম উশৃঙ্খল, কোনো প্রবলেম, কোনো একটা কোশ্চেনে যদি প্রবলেম ফেস করো, মনে করো যে কোনো একটা সমস্যা বুঝতেছো না, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, বুঝছো? ওকে, এটা শেষ করার পর আমরা কি করব?
আমরা পড়বো বিভীষণের প্রতি মেঘনাদ। তখন কোনো উল্টাপাল্টা কোনো কমেন্ট করবা না, মানে কোশ্চেন যেটা আছে কোশ্চেনে কমেন্ট করবা, ওইটা খুবই ইম্পর্টেন্ট। বিভীষণের প্রতি মেঘনাদ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, সবে উৎপীতের কন্দন রোল না, এটা ইম্পর্টেন্ট আছে। এই যে মমই খাতে বাঁকা বাঁশের বাঁশরি, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে তোমার যদি বিদ্রোহী আসে 90%, 90% এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে। যদি বিদ্রোহীটা আসে তো এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 90% দিয়ে দিলাম আমি। মমই খাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে কি? বাঁকা বাঁশের বাঁশরি হচ্ছে ভালোবাসার প্রতীক, রণতুর্য কি যুদ্ধের প্রতীক, মানে কবি দুইটাই হতে পারে। কবিকে তুমি যদি ভালোবাসা দাও, তুমি যদি নিয়মের মধ্যে থাকো, কবি তোমাকে ভালোবাসবে। এখন তুমি যদি কবির বিরুদ্ধে যাও বা অন্যায় অনিয়মের দিকে ঝুঁকে পড়ো, তাহলে কবি কি করবে? তোমার বিরুদ্ধে ঝাঁপাই পড়বে। দেখো এরপরে চলো, এই আমি আগেই বলি বিভীষণের প্রতি মেঘনাদ কিন্তু মিস করা যাবে না। তোমরা অনেকে আমাকে মেসেজও বলছো যে ভাই বিভীষণের প্রতি মেঘনাদটা বুঝি না, ওটা কিন্তু আজকে পড়াবো। চির অন্যতম শির, শির নেহারি, আমার নত শির, এগুলো দেখবা। 10 আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর, এটা দেখবা একটু। এই যে এটা দেখবা, এটা ইম্পর্টেন্ট। আমি ভরাতরি করি ভরাডুবি, 11 নম্বরটা ইম্পর্টেন্ট, 11 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা দেখবা মাথায় রেখে, হ্যাঁ এটা দেখতে হবে। চলো, কবি নিজেকে অরপিয়াসের বাঁশরি বলেছেন, এটা তেমন ইম্পর্টেন্ট না। চেঙ্গিস বলতে কি বুঝিয়েছেন কবি? চেঙ্গিস খান মঙ্গোলীয় যোদ্ধা, এটা পড়াইছিলাম না? তার মানে ওর মতো শক্তিধর কবি হয়ে যাবে যদি তুমি অন্যায় করো তোমার বিরুদ্ধে, বুঝছো? এটা পড়াইছিলাম না, মনে আছে নাকি গুলাই খাইয়ে বলছো সব? বলো তো আমাকে। মহাপ্রলয়ের নটরাজ, এটা আসতে পারে। অভিশাপ, পৃথিবীর অভিশাপ কেন বলেছেন, এটা ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। 16 নম্বরটা দেখো, এরপরে যাও। এই যে এরপর দেখো, এখন বলো তো, এই যে এটা আমি আর গেলাম না, আরে প্রতিদান চলে আসছে, এখন পারবা। রঙিন ফুলের সোহাগ জড়ান ফুলমালন চৌধুরী, এটা এটা হচ্ছে প্রতিদান কবিতার, হ্যাঁ প্রতিদান কবিতার। এটা 1 2 নিজের ঘর ভাঙার প্রতিদান কবি অন্যের ঘরে বেঁধে দিয়েছেন। প্রতিদান কবিতাটা আসার সম্ভাবনা আমার মনে হয় না তেমন বেশি, তারপর আসতেও পারে, আসতেও পারে, বুঝছো? এটা পড়ে ফেলবা। তোমাদের কি রিটেনের কাজ কি? রিটেন কি তোমরা মুখস্থ করো বাংলা? এই বলো তো আমাকে, বাংলা রিটেন কি মুখস্থ করো কিনা? বাংলা রিটেন কিন্তু মুখস্থ করা যাবে না, তুমি জাস্ট দু একবার পড়ে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবা, নিজে লিখবা, বারবার লিখলে পরে বাংলা রিটেন মোটামুটি কমপ্লিট। চলো, এগুলা কিভাবে লিখবা আমি কালকে আলোচনা করছি মোটামুটি, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবা ভাইকে। চলো, কবি কাটার বিনিময়ে ফুল দান করতে চান কেন? ভালোবাসাপূর্ণ মানুষ নির্মাণ করতে পারে, এটা দেখবা। প্রতিদান গেল, আমরা এগুলো তাড়াতাড়ি যাবো, কেননা আমরা পড়বো হচ্ছে আজকে বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আর যেটা তোমরা বুঝো না। দেখো, কুয়েলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী 1, মাঘের সন্ন্যাসী বলতে সুফিয়া কামাল কি বুঝিয়েছেন 2, এটাও ইম্পর্টেন্ট। দেখো এই দেখছো, বোর্ড বই 2018-19 সংস্করণ এটা কোথায় আছে? বোর্ড বই 2018-19 এর সংস্করণের প্রশ্ন, একটা প্রশ্ন দেওয়া আছে, বোর্ড বইয়ের একটা প্রশ্ন দিয়ে দিছে। আর এটা দেখো, মাঘের সন্ন্যাসী বলতে সুফিয়া কামাল কি বুঝিয়েছেন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে 19-20 আসছে। দেখছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে ওই সময় কি হইতো? ওই সময় রিটেন ছিল না 19-20 কিন্তু রিটেন ছিল। দেখছো, রিটেন ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, এটা এটা ইম্পর্টেন্ট, পড়বা। চলো, এরপর কি আছে? দক্ষিণ দোয়ার গেছে গুলি, এই যে এটা ইম্পর্টেন্ট আছে, দক্ষিণ দোয়ার গেছে গুলি, দক্ষিণ দোয়ার গেছে গুলি। এই তার এই পরে মনে বলো তো কত সালে প্রকাশিত? কত সালে প্রকাশিত? এই কোশ্চেনটার অ্যান্সার করো, বাজে কমেন্ট না করে। কত সালে প্রকাশিত হয়? কত সালে এবং কোন পত্রিকায়? কত সালে আর হচ্ছে কোন পত্রিকায়? কোন পত্রিকা? কোন পত্রিকা? এটা এটা কমেন্ট করো, এটা কমেন্ট করো, এই দুটো কমেন্ট করো, এই দুটো কমেন্ট করো, বাজে কমেন্ট না করে কাজের কমেন্ট করো। কোশ্চেন করছি, এই দুটোর অ্যান্সার দাও তো, দেখি কে পারো। হ্যাঁ ভাই, আমি মুখস্থ ছাড়া পারি না। মুখস্থ করা যাবে না ভাই, মুখস্থ ছাড়া পারো না, এটা তোমার হচ্ছে মাইন্ডসেট। মুখস্থ তুমি কতগুলা মুখস্থ করবা? তুমি আমাকে বলো, তুমি কতগুলা মুখস্থ করবা? তুমি জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, মাথায় রেখে নিজে লেখার চেষ্টা করবা। তুমি বিশ্বাস করো আমাকে, তুমি একবার ছাড়া 2বার লেখার চেষ্টা করো, তুমি পারবা। আমার আমার বিশ্বাস আছে তোমার উপরে, তুমি আমার উপরে বিশ্বাস করে একটু লেখা ট্রাই করো, তুমি পারবা। মুখস্থ করতে হবে না সবকিছু ভাই, সবকিছু মুখস্থ করতে হয় না। এরপর আসো, তার এই পরে মনে আই রে কই চলে গেল? দক্ষিণ দোয়ার গেছে বলে এতটুকু পর্যন্ত ছিলাম না আমরা? ওকে, তার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, উক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে তার এই পরে মনে কবিতায় বসন্ত কিসের প্রতীক, এটা দিবা, এটা পড়বা। 8 8 শেষ, 9 শেষ। এখন আসো, এ বয়স জানে রক্তদানের পুণ্য, এটা কোন কবিতার বলো তো? এটা কোন কবিতার? আরে এখানে চলে দিয়ে দিছে, পারবা এটা। আগের কমেন্টটা দেখি, কত সালে?
1835 কে বলছো? এই রিচি, রিচিল, 1835 না তো, 1935, মাসিক মোহাম্মদী পত্রিকায়। গুড, এই তো মনে আছে। ও এতক্ষণ পড়া এসে বলছে শুরু হয়েছে কখন, আর কি কি পড়াইলো? ক্লাস তো শুরু টাইমেই শুরু হয়, ক্লাস শুরু তো টাইমে হয়। রুটিন দেখো না, রুটিন দেখো না বাচ্চারা। চলো এরপরে আসো, কবি কেন যৌবন শক্তির জয়গান গেয়েছেন, এগুলো কিন্তু একদম একদম সুন্দর মতো বোঝাইছি আমি। এমসিকিউ ব্যাচের ক্লাসে এগুলো বোঝায় না এমন নাই, সুন্দর করে বোঝাইছি। দেখো, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, বুঝিয়ে লেখো। এদিকে আসো, এগুলো তোমরা পারবা। দেখলাম সালামের হাত থেকে, এটা কোনটা বলো তো? এই সালামের হাত থেকে, দেখলাম সালামের হাত থেকে, নক্ষত্রের মতো অবিরত এটা ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখছো এটা একবার আসছো, কোথায় আসছে? জবি মানবিক ইউনিটে 19-20 সেকশনে আসছে, দেখছো? মানে কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, দেখছো? এরপর আসো, এরপরে চলো, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা 90% দিয়ে দিলাম আমি। যদি এখান থেকে কোশ্চেন হয়, এটা থেকে কোশ্চেন হবে, এই কোশ্চেনটা আসবে। কলম পড়ে গেল কেন? এই যে তোমাদের হাত থেকে কিছু পড়ে গেলে কি জানো বলো? মেহমান আসে না কি আসে? দেখছো, আমার হাত থেকে কলম পড়ে গেছে, আমার এখানে কি কোনো মেহমান আসবে? তোমাদের কি মনে হয় বলো তো, আমাকে আসবে কিনা বলো তো ভাইয়া? ওকে যাই হোক, এটা কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে তোমাকে আমি কি, দাঁড়াও কোশ্চেন করবো বলেই দিছে। যে কোশ্চেনটা করতে চাইছি, সালামের মুখ হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা, চোখ হচ্ছে আলোচিত ঢাকা। আচ্ছা বলো, সালাম কতবার আছে কবিতায়? সালাম কতবার আছে বলো তো? সালাম কতবার? সালাম কতবার? কতবার, হ্যাঁ সালাম কতবার উল্লেখ আছে? আর বরকত কতবার? বরকত কতবার? বরকত কতবার উল্লেখ আছে বলো তো? কতবার? দেখি এটা কে পারো, দেখি কে একদম ভালো করে বিশ্লেষণ করে খুঁটিনাটি পড়ছিলা, দেখি কে পারো বলো তো। আমি কিন্তু নিচে চলে গেলাম, এটা কমেন্ট করতে থাকো, আমি এরপরে যাই, বুঝছো? ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের অশুভ অস্থানা, এটা ইম্পর্টেন্ট আছে। দেখো আবার নামবে সালাম রাজপথে, একটা কমেন্ট কি পাবো আমি? কেউ আসো, সালাম কতবার ছিল আর বরকত কতবার ছিল? দেখি কি মনে আছে তোমাদের, কিছুদিন পরই তো পরীক্ষা, দেখি কতটুকু গুছাইতে পারলা। এই যে এখানে তোমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন রাখছি, এগুলো দেখবা, না বুঝলে পরে অবশ্যই নিজে চেষ্টা করবা, কবিতাটা আবার পড়বা, দেখবা যে কোনটার সাথে কোন কনসেপ্টের মিল আছে, পেয়ে যাবা। আশা করি না বোঝার তেমন কিছু নাই। রক্ত জবার মতো প্রতিরোধ, এই যে দেখো, রক্ত জবার মতো প্রতিরোধের কোথায় ছিল? বলতে বঞ্চিত ও শোষিতদের কি বোঝাইছে? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা কোথায়? আমি কিংবদন্তির কথা বলছি, হ্যাঁ আমি কিংবদন্তির কথা বলছি। এই যে এটা ইম্পর্টেন্ট আছে। উনুনের আগুনে আলোকিত, 3 নম্বরটি ইম্পর্টেন্ট আছে, বুঝছো? আসো, এটা শেষ করার পরে, এটা প্রবাবলি এটা শর্ট সিলেবাসে শেষ, এটা শেষ করার পরে আমরা বিভীষণের প্রতি মেঘনাদটা দেখবো। ওইটা অনেক সময় লাগবে, একটু সময় নিয়ে ক্লাস করবা, মনোযোগ সহকারে করবা এটা, বুঝছো? এগুলো দেখবা। শেষ শেষ শেষ। এই তোমরা দ্রুত, যারা আবার আসবে, আমি আগেই বলি, তোমরা যারা আছো, তোমরা যদি না বুঝো আমি তোমাদের বোঝাই দিব। কেউ একজন মাঝে এসে বলবে যে ভাই এটা বুঝলাম না, ওইটা বুঝলাম না, কখন থেকে শুরু হয়েছে, এরকম হলে হবে না। আর যারা কমেন্ট করবা না, কি বললাম, যারা কমেন্ট করবা, মানে কমেন্ট অবশ্যই করবা, রিলিভেন্ট কমেন্ট। কমেন্ট, হ্যাঁ সালাম 4 বার বরকত 2 বার, গুড। 4-2, সালাম 3 বার না, সালাম 4 বার, সালাম 4 বার, 4 বার বরকত 2 বার, সালাম 4 বার, অর্ধেক 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 হবে। আমি তোমাদের বলি, আগে শুরু করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, বইটা নিয়ে বের হোক, বইটা নাও, বইটা নাও তো, বইটা নাও, বই নাও, বই নিয়ে বসো, বই নিয়ে বসো, বই নিয়ে বিভীষণের প্রতি মেঘনাদ খুলো, বই নিয়ে বসো। আমি তোমাদের 1-2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম। যারা বাইরে আছে ওরা যুক্ত হলে হতে পারে, ওদের ইচ্ছা। তোমাদের ফ্রেন্ড যারা বের হয়ে গেছে ওদের ডাকতে পারো, তোমাদের ইচ্ছা। কারণ তা না হলে পরে কিন্তু আমি আর বোঝাবো না, এটা ওদের পরে রিক্যাপ ক্লাস দেখে নিতে হবে, বুঝছো? মাঝে ক্লাসের মাঝে আসলে আমি আর বোঝাবো না। বই নিয়ে বসো আর বিভীষণ প্রতি মেঘনাদ খুলো। বিভীষণ যে জায়গায় আছে ওকে খুলো, বিভীষণকে খুলো, দেখছো? বিভীষণকে খুলতে হবে না, আসলে খুলবা তুমি বই, বইতে খুলো বিভীষণের প্রতি মেঘনাদ কোথায় আছে। 1 মিনিট, আমি তোমাদের 2 মিনিট সময় দিছি জাস্ট, তোমরা বইটা খুলে বসো, বইটা এখন খুলে বসো। বইটা একটু খুলে বসো তো, আমি সময় দিলাম। আর হ্যাঁ, আগেই বললাম, যারা বুঝবা না, এখানে যারা দেখা গেছে ক্লাসে মনোযোগ দিতে চাও, বুঝতে চাও, তাদের আমি বোঝাবো।
যারা বুঝতে চাও না আলতো ফালতো কমেন্ট করবো, তাদের আমি বোঝাবো না, বুঝছো? বই নিয়ে বসো, বই নিয়ে বসো, সমস্যা নাই, বই নিয়ে বসো। ফোনে এখানে তো দেখবাই, তার থেকে তুমি বই নিয়ে বসো, বইতে পড়ো তুমি, সেটা ভালো হবে, বুঝছো? বসতে বই নিয়ে ডান, অল ইউ হ্যাভ ডান। তাহলে আমরা চলে যাবো এখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়বো। এটা সময় লাগবে, কিন্তু এটা সময় লাগবে, মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, এটাই সময় লাগবে। এই কারণে আমরা প্রথমে সময় কম নিছি আমরা, ঠিক আছে? এটাই সম্ভবত, চলো খুলে দেখি আগে তার কোনটা। হ্যাঁ, এটা চলে আসছে। বই নিয়ে বসতো, হ্যাঁ বই রেডি, গুড। বই খুলে বসতে হবে সিয়াম। তুমি ফরিদপুরের না? তুমি ফরিদপুরের না? ভণ্ড তো খুব ভালো হয়েছো, আমি তো চিনি তোমাকে, আমি তো চিনি তোমাকে, বুঝছো? তুমি তো খুব ভালো ভণ্ড হয়েছো। এটা কি আর ছোট হবে নাকি এটাই মেন? ছোট হয়েছে, হ্যাঁ। এটা আমরা ছোট করে এক পাশে নিয়ে যাব, তারপর আমাদের একটু এই পাশে কাজ আছে। কেন ছোট করলাম দেখবা তুমি পরে। ছোট করে নিলাম, এটা দিয়ে তোমাদের কাজ না। একটু জুম করবো, সমস্যা নাই। এরপরও যা ছিল, এরপরও বুঝো নাই তুমি, ঠিক আছে? জুম করবো, সমস্যা নাই। সমুদ্র সৈকত রায়, তুমি চার চোখ লাগাবা। এই দেখো, আমি তোমাকে বলি, এইটা হচ্ছে দুই পক্ষের মারামারি। কেমন? ধরো একটা ভালো পক্ষ, একটা খারাপ পক্ষ, কিন্তু এই কবিতায় যেমন ভাবে বুঝাইছে, ভালো পক্ষরে খারাপ বানাইছে, খারাপ পক্ষরে ভালো বানাইছে। এখন এইটাই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। মেঘনাদ হচ্ছে বিভীষণের ভাতিজা, মানে মেঘনাদ, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা। এখন এই বিভীষণ লক্ষণকে সাহায্য করছে মেঘনাদকে মেরে ফেলার জন্য। এখন ওই মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে কিছু কথা কথা বলছে। মেঘনাদ আর বিভীষণের মধ্যে মেনলি কথা হবে। কি হবে? কথা হবে। দেখো, আগে আমি তোমাকে বলি, জিনিসগুলো মাথায় রাখো। কথা হবে কার মধ্যে? কথোপকথন, না? কথোপকথন, কথোপকথন, হ্যাঁ। কার মধ্যে? মেঘনাদ আর হচ্ছে বিভীষণ, হ্যাঁ। মেঘনাদ যোগ বিভীষণ, বিভীষণ। এখন দেখো, এই হচ্ছে ভাতিজা, ভাতিজা তো বুঝো। এই মনোযোগ সহকারে, সম্পর্কগুলো না বুঝলে পরে তুমি কিন্তু বুঝতে পারবে না, আগেই বললাম। এ হচ্ছে ভাতিজা, আর বিভীষণ হচ্ছে চাচা। বিভীষণ হচ্ছে কি? চাচা। আমি কনসেপ্ট তোমাকে বলবো, সমস্যা নাই। আগে একটা সম্পর্ক দেখাই, সম্পর্কটা তুমি আগে মাথায় রাখো, জাস্ট এরপরে কনসেপ্টটা বলবো, ক্লিয়ারলি বুঝবা, কোনো সমস্যা নাই। এতটুকু তো বুঝছো, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, এতটুকু তো বুঝছো। আসো, এখন এদিকে আমরা দুইটা পক্ষ পাবো। একদিকে পাবো আমরা, চলে আসো, এটা তো নেওয়াই আছে, নিকোষা পাবো আমরা। কাকে পাবো? নিকোষা। আমরা কাকে পাবো? নিকোষা। এখন এই নিকোষার তিন সন্তান। নিকোষার কত সন্তান? তিন সন্তান। একটা হচ্ছে রাবণ, একটা হচ্ছে রাবণ, আর একটা হচ্ছে কুম্ভকর্ণ। ওই যে যে ঘুমাই কাটাইতো না, কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ। আর এইটা হচ্ছে কে? রাবণ, কুম্ভকর্ণ, আর হচ্ছে বিভীষণ। কি ভাইয়া? বিভীষণ, বিভীষণ, ঠিক আছে। এখন দেখো, এই রাবণের ছেলে আবার মেঘনাদ। রাবণের ছেলেকে মেঘনাদ, মেঘনাদ। আর একটা ছেলে ছিল তার, আর একটা ছেলে ছিল, সেটা হচ্ছে বীরবাহু, বীরবাহু, বীরবাহু। ক্লিয়ার? এই দুটা তো ক্লিয়ার অন্তত। নিকোষা, নিকোষার তিন সন্তান, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এখন এই রাবণের আবার দুইটা সন্তান, একটা হচ্ছে বীরবাহু, একটা হচ্ছে মেঘনাদ। রাবণের সন্তান আরও থাকতে পারে, মানে আমাদের এইখানে যা লাগবে আমি তোমাকে সেইভাবে বোঝাবো। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এবার আমরা আর একটা চরিত্র পাবো, এদিকে আসো। মেইন, আরে সব চলে গেল, আবার লিখতে হবে, দাঁড়াও। লেখার পর তোমরা একটা স্ক্রিনশট নিবা। আমি এবার আরো ভালো করে লিখে দেই সুন্দর মতো, যাতে তোমরা বুঝতে পারো। নিকোষা, নিকোষা, আমি আবারও বলতেছি কিন্তু, নিকোষার তিন সন্তান, একটা হচ্ছে রাবণ, একটা হচ্ছে রাবণ, সম্পর্কগুলো এভাবে মনে রাখবা। কুম্ভকর্ণ, হ্যাঁ, কুম্ভকর্ণ, আর হচ্ছে বিভীষণ। এটা কি? বিভীষণ, বিভীষণ, বিভীষণ। এখন আসো, এই রাবণের আবার দুইটা সন্তান, রাবণের দুইটা সন্তান, একটা হচ্ছে মেঘনাদ, আর একটা হচ্ছে বীরবাহু, আর একটা কি? বীরবাহু, বীরবাহু। ক্লিয়ার? এখন আসো, এইদিকে আমরা পাবো সুমিত্রাকে। সুমিত্রা, সুমিত্রা থেকে আমাদের খুব বেশি মনে রাখতে হবে না। সুমিত্রা থেকে আমরা মনে রাখবো দুইটা, একটা হচ্ছে রাম, আর একটা হচ্ছে লক্ষণ, আর একটাকে লক্ষণ। এখন আমি তোমাদের এই জায়গায় বলে রাখি, যারা অন্য ধর্মের আছো তারা অবশ্যই বুঝে গেছো যে লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা, কিন্তু রামের মায়ের নাম কিন্তু সুমিত্রা না। আমরা এখানে জাস্ট ধরে নিব এখানে সুমিত্রা হচ্ছে রামের সৎমা, এভাবে ধরে নিব এরই দুই সন্তান, কারণ এখানে সুমিত্রার উল্লেখ আছে, অন্য কারোর উল্লেখ নাই। সেই ক্ষেত্রে আমরা এভাবে ধরে নিব। এতটুকু ক্লিয়ার বাচ্চারা? একটা স্ক্রিনশট নাও। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? মানে সম্পর্কটা বুঝছো? আমি কনসেপ্ট বলে দিব, সমস্যা নাই। সম্পর্কটা বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো তো ভাই? শুভজিৎ ক্লিন,
এতটুকু বুঝতে হবে, তা না হলে পরে তুমি বুঝবা না। এইটা মনে হয় অনেক কঠিন, আমি তোমাকে বলছি, আমি বললাম অনেক কঠিন না, ক্লাসটা শেষ করি তারপর তুমি বলবা এটা কঠিন কিনা। এতটুকু বুঝছো কিনা বলো? হ্যাঁ, ওকে ওকে। খাতায় লিখছে ভাই, অবশ্যই খাতায় তো লিখবাই। দেখো, স্ক্রিনশটও নিতে পারো, খাতায় লিখতে পারো। এখন দেখো কাহিনী কোথায়, আমি তোমাকে বলি, শোনো। কাহিনী হচ্ছে, রাম সীতা ছিল না, সীতারাম, শুনছো না? এরা দুজন তো স্বামী স্ত্রী। এখন দেখো, এই মানে অন্য ধর্মে যারা আছো, আমি জাস্ট মানে মজার ছলে বোঝানোর জন্য বলতেছি, তোমরা মাইন্ডফুলি মানে সনাতন যারা আছে তারা মাইন্ডে নিও না কথাগুলো, বুঝছো? এখন দেখো, সীতা, সীতা অনেক সুন্দরী ছিল। সীতা কি ছিল? সীতা, সীতা হচ্ছে সুন্দরী, হ্যাঁ। সীতা কি ছিল? ওদের যেহেতু দেবতা দেবদেবী, তো সেই ক্ষেত্রে হিন্দু অন্য ধর্মের যারা আছো, আমি তোমাদের কাছে আগেই সরি বলতেছি, মানে জাস্ট আমরা একটু মজার ছলে বোঝার চেষ্টা করতেছি, আর কিচ্ছু না, আমি তোমার ধর্মকে নিয়ে ছোট করতেছি না। দেখো, সীতা ছিল সুন্দরী, হ্যাঁ। আমরা এইভাবে পড়বো, কাহিনীটা এরকম না হলে আমরা এইভাবে পড়বো, জাস্ট তোমাকে বোঝানোর জন্য। সীতা ছিল সুন্দরী। এখন এইটা হচ্ছে রাবণের আবার ভালো লাগছে, কাহিনীটা মেন কিন্তু এটা না, আমি তোমাকে এইখানে বোঝানোর জন্য এইখানে যা আছে আমাদের তাই পড়লেই হবে, বাদ বাকি না। এখন এই রাবণ কি করছে? রাবণ হচ্ছে সীতাকে তুলে নিয়ে আসছে। রাবণ কি করছে? রাবণ হচ্ছে সীতাকে তুলে নিয়ে আসছে। এখন এই রাবণ যেহেতু সীতাকে তুলে নিয়ে আসছে, এখন রাম আর লক্ষণ কি বসে থাকবে? রাম লক্ষণ দুই ভাই। এখন লক্ষণ কি করবে? লক্ষণ ওই লঙ্কাপুরে, ওদের রাক্ষসপুরে, এদের হচ্ছে রাক্ষসপুর লঙ্কাপুর, তুমি যেটাই বলো, রাক্ষসপুর, রাক্ষসপুরে আসবে। এসে এসে কি করবে? সেটাকে উদ্ধার করবে। এখন পাঠাইছে কে? আসছে হচ্ছে লক্ষণ উদ্ধার করার জন্য। এখন উদ্ধার, এত এত শত শত প্রহরী, প্রহরী রাক্ষসপুরে আসবে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে এসে নিয়ে যাবে, এত সহজ না। ওইখানে নিবে কিভাবে? বিভীষণের সহায়তায়। এখন বিভীষণ আবার কি বলতেছে? যেহেতু সীতাকে তুলে নিয়ে আসছে, অপহরণ করে নিয়ে আসছে, এটা রাবণের অবশ্যই অপরাধ। এখন বিভীষণ কি করছে? বিভীষণ লক্ষণকে আবার সাহায্য করছে। কাকে সাহায্য করছে? লক্ষণকে সাহায্য করছে। কাকে? মাথায় রাখো, মাথায় রাখো, আমি যা যা বলছি তাই মাথায় রাখো আগে। এই লক্ষণকে আবার সাহায্য করছে বিভীষণ। এখন তুমি বলো, বিভীষণ ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কাজ করছে। কিন্তু এই কবিতাটায় বিভীষণকে প্রচুর খারাপ দেখানো হয়েছে, বুঝছো? এখন দেখো, এই যে রাম, তারপরে আছে তোমার লক্ষণ, এরা তো উপরের পর্যায়ে, এরা তো ভালো পর্যায়ে, এরা ভালো লোক। আর এদিকে বিভীষণ, রাবণ, কুম্ভকর্ণ, এরা তো খারাপ ছিল, এরা রাক্ষস ছিল। কিন্তু আমাদের কবি, এটার লেখক কে বলতো? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এইরকম ভাবে দেখাইছে যে না, রাম, লক্ষণ এরাই খারাপ, এরাই নিচু জাত, এইদিকে কারা ভালো? এদিকে তোমার মনে করো যে রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, বীরবাহু, এরা ভালো। কনসেপ্টটা হচ্ছে এই জায়গায়। তো এই যে তোমার রাম, লক্ষণ যে আসবে, লক্ষণ যে এই তোমার লঙ্কাপুরীতে আসবে, আসার জন্য কার সাথে? বিভীষণের সাথে একটা সম্পর্ক করছে। ওই জায়গায় তোমার মনে করো যুদ্ধের জন্য তোমার মেঘনাদ প্রস্তুত হচ্ছিল, ওইখানে দরজায় এসে লক্ষণ দাঁড়াইছে। লক্ষণ দাঁড়ানোর পরে লক্ষণ মনে করো যে মেঘনাদ ভাবতেছে যে কেমনে হইলো, এটা কেমনে সম্ভব, এত এত শত শত হাজার হাজার প্রহরী বাদ দিয়ে ও আমার রাজ্যে এসে আমার দরজার সামনে কিভাবে এসে দাঁড়াইলো। পরে পরক্ষণে যখন দরজা আবার তাকায়, দেখে যে ওর চাচা দাঁড়ায়, তার মানে তখন বুঝে গেছে যে ওর চাচাই সাহায্যটা করছে। বিভীষণ, আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ। এখন দেখো, বিভীষণ আর হচ্ছে মেঘনাদ চাচা ভাতিজা। উচিতটা কি ছিল? বিভীষণ মেঘনাদকে সাহায্য করবে, কিন্তু না, মেঘনাদকে মারার জন্য বিভীষণ লক্ষণকে সাহায্য করলো। এই কারণে বলা হয় ঘরের শত্রু বিভীষণ। এতটুকু কি বুঝছো কিনা বলো তো আমাকে? এতটুকু বুঝলে কবিতা একদম পানির মতো ক্লিয়ার লাগবে, কনসেপ্টটা বুঝলে কবিতা লাগবে এখন পানির মতো ক্লিয়ার, বুঝছো? ওকে, বলো তো বলো তো। সুমিত্রা, সৌমিত্রা, সৌমিত্রা, হ্যাঁ, কই কি? ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা। আমি আবার বলতেছি, আবার একটু বলতেছি, দাঁড়াও। বুঝে নাই, যারা বুঝো না আমি আবার বলি। কথা হচ্ছে, এই গল্পটার মধ্যে, এই কবিতার মধ্যে কথা হবে মেঘনাদ আর বিভীষণের। যেহেতু সীতাকে অপহরণ করে নিয়ে আসছে রাবণ, বিভীষণ এতে খুশি না, ওর ভাই অপহরণ কেন করলো, এটা ঠিক না। সেই হিসাবে তোমার বিভীষণ লক্ষণকে সাহায্য করলো, রামের ভাই লক্ষণকে, ওই যে সীতার দেওয়ার বলা চলে যাকে, বুঝছো, দেবর যাকে আমরা বলি, সাহায্য করলো মেঘনাদকে মারার জন্য। তো সেই যখন দরজায় চলে আসছে, তখন মেঘনাদ বলতেছে যে কিভাবে আসলো দরজায়। আর যেহেতু পরে তাকাই দেখছে যে ওর চাচাই সাহায্য করছে, সেহেতু ওর চাচার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছে, ওর চাচার সাথে কিছু কথাবার্তা বলছে, রাগ ক্ষোভে থেকে যেই কথাবার্তা বলছে, এই কথাবার্তা নিয়ে পুরা তোমার বিভীষণের প্রতি মেঘনাদ। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার?
ভাই সব মাথার উপর দিয়ে যায়। দেখ তো, আমি তো প্রথমেই বলি তোর নামটা কি, তুই দেখ তো। ও যে কমেন্ট করছে ভাই সব মাথার উপর দিয়ে যায়, ওর নামটা দেখতো, ওর নামটা দেখতো, ওর নাম দিছে কি? এই যে এগুলা কি, এগুলা কি, এগুলা কি, এগুলা এগুলা কি, এগুলা কি ভাই? তোর নামই তো ঠিক নাই, তোর মাথার উপর দিয়ে যাবে না কার মাথার উপর দিয়ে যাবে তুই আমার বল? তোর নিজের নামই তো ঠিক নাই, এগুলো কিন্তু তোর স্টাইল মনে হয়? এগুলা মানে আমি বলতেছি না তুই ছাত্রী, কিন্তু এগুলো কাজ হচ্ছে ছাত্রীদের। মানে তুই পড়াশোনা করিস একটা ভালো প্ল্যাটফর্মে, তোর আচরণ কেন ছাত্রীদের মতো হবে? হ্যাঁ, নাম ঠিক করবি তুই, আজকে আজকে তুই নাম ঠিক করবি, তুই যেই হস। ও মাথার উপর দিয়ে যায় না, ও আসছে নিশ্চিত পরে, ও নিশ্চিত পরে প্রথম কনসেপ্ট থেকে ছিল না, আমি শিওর প্রথম কনসেপ্ট থেকেও ছিল না। বুঝছো? কালি কি কালো কালি ইউজ করবো না, এটা এটা খারাপ লাগতেছে, এটা কি দেখা যাচ্ছে বলো তো আমাকে? জুম করবো, আমি ওটা জুম করে পড়াবো, সমস্যা নাই। ওকে, এই কথাটা আবার একটু প্লিজ, মানে এই কথাটা আবার কি বলবো? কথা হচ্ছে বিভীষণ আর মেঘনাথ। বিভীষণ শত্রুপক্ষের সাহায্য করছে মেঘনাথকে মারার জন্য, এখন এই মেঘনাথ সেই কারণে বিভীষণের প্রতি কিছু কথা বলছে, বিভীষণ আবার কিছু উত্তর দিছে। এইটাই হচ্ছে পুরো কনসেপ্ট। এতটুকু ক্লিয়ার এখন? বুঝছো? আসো শর্টকাটে মারছি একদম। মানে বিভীষণ শত্রুপক্ষের সাহায্য করলো, সেই নিয়ে মেঘনাথ ভাতিজা চাচারে বলতেছে, চাচা তুমি এটা কেন করলা, শত্রুপক্ষের কেন তুমি সাহায্য করলা? এইটা হচ্ছে কনসেপ্ট। আসো, জুম অবশ্যই করবো, তোমরা যেটা নিয়ে টেনশনে আসিলা, জুম তো করবোই, জুম না করলে তোমরা পড়বা কিভাবে? এখন আসো, এই মনোযোগ দাও তো এখন। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এখন দেখা তো অবশ্যই যাবে, আমি তো জুম তো অবশ্যই করবো, জুম না করলে তুমি কিভাবে বুঝবা? ওইটা তো আমি জাস্ট একটু সাইডে জায়গা আনার জন্য তোমাকে বোঝানোর জন্য বলছি। এখন দেখো, আসো বুঝো, আমি তোমাকে বলি, এদিকে দেখো। এতক্ষণে, এতক্ষণে মানে কি? মানে এতক্ষণ পর, এখন, এখন এতক্ষণে। অরিন্দম, অরিন্দম মানে কি জানো? অরিন্দম মানে যা দমন করা যায় না। অরিন্দম মানে যা দমন করা যায় না, যা দমন করা যায় না, যা দমন করা যায় না। মানে কি এইটা দিয়ে কার বোঝাইছে জানো? এইটা দিয়ে বোঝাইছে মেঘনাথ রে। মানে মেঘনাথ অনেক শক্তিশালী ছিল, বুঝছো? ও মানে পুরা এই কবিতাটা পড়ার সময় আমরা বুঝবো, এটা হচ্ছে মেঘনাথ। অরিন্দমকে মেঘনাথ মানে যাকে দমন করা যায় না, ও এত পরিমাণ শক্তিশালী ছিল যে ওর সামনে গোটা একটা রাজ্য দিয়ে দিল, ও ধ্বংস করে ফেলতে পারে একাই, একা হাতে। এত পরিমাণ মানে শক্তিশালী ছিল। তাহলে দেখো, এতক্ষণে মানে এতক্ষণ পর, এখন অরিন্দম কহিলা মানে কি? কইল বিষাদে, মানে কি দুঃখের সাথে কাতরের সাথে বললো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কি বললো চলো দেখি। জানিনু মানে কি জানলাম, জানিনু জানলাম, কেমনে কিভাবে, আসি লক্ষণ পশিল। এই যে পশিল শব্দের অর্থ প্রবেশ করলো, পশিল শব্দের অর্থ কি? প্রবেশ করলো, প্রবেশ করলো। এই যে দেখো, প্রবেশ করলো রক্ষপুরে। আমি তোমাকে আরেকটা জিনিস বলে দেই, এইখানে তুমি যদি প্রত্যেক লাইনের পরে থামো এই কবিতাটায়, তুমি কবিতার কিছু বলবে না, এখানে তোমার দাড়ি কমা দেখে দেখে থামতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? এই যে দেখো, এখানে কিন্তু আমি থেমে গেছি, এখানে থেমে গিয়ে এইটুক নিয়ে একটা প্যারা হয়ে গেছে। কিন্তু প্যারা হওয়া উচিত ছিল কি আলাদা 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 লাইনে প্যারা হবে না, কিন্তু এটা না, এতটুকু পর্যন্ত একটা প্যারা হয়ে গেছে, দেখছো? এতটুকু পর্যন্ত। এই কারণে আমি তোমাকে বলছি যে এইখানে থামার সময়, পড়ার সময় দাড়ি কমাগুলা দেখে দেখে থামবা। ক্লিয়ার? তাহলে কি বলো, চলো একটাবার রিক্যাপ করি আমরা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিলে। লক্ষণ রামের ভাই লক্ষণ, সীতাকে উঠাই নিয়ে চলে যাবে, আবার উদ্ধার করে নিয়ে যাবে। লক্ষণ পশিল মানে প্রবেশ করলো রক্ষপুরে, নাকি রাক্ষসপুরে। রক্ষপুর কি? রাক্ষসপুর, অবশ্যই রাক্ষসপুর। এখন দেখো কি বলছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রাক্ষপুর, এই রক্ষপুরে। এটার মানে কি? এতক্ষণে মেঘনাথ বিষাদের দ্বারা মানে দুঃখের সাথে বলতেছে যে আমি এতক্ষণে বুঝতে পারলাম লক্ষণ কিভাবে আমার দরজার সামনে এসে পৌঁছাইল। এতটুকু ক্লিয়ার? এই লাইনে কোনো সমস্যা নাই? আচ্ছা দেখো, এই কবিতায় কোনো সমস্যা থাকবে না, বিলিভ মি, কোনো সমস্যা থাকবে না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এইটা আর হচ্ছে বিদ্রোহী, মানে আমার জীবনের আমার পড়া শ্রেষ্ঠ কবিতা এই দুইটা, বুঝছো? বিদ্রোহী আর হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ। এটা আমি এখনো মাঝে মাঝে পড়ি। ধরো কেমন কি হয়, আমি স্টুডেন্ট পড়াচ্ছি না, ধরো স্টুডেন্ট আমি পড়াচ্ছি, আমার এক ছোট ভাই আমি পাইছি, মনে করো যে ইন্টারমিডিয়েটে পড়ে, ও বিভীষণের প্রতি মেঘনাথ নাই, ও পড়বে না, আমি ওরা জোর করে পড়াবো। মানে এটা আমার এত ভালো লাগে, তুই পড়বি না কেন, এটা তোর আমি জোর করে পড়াবো, বুঝছো? এই যে আজকে এটা আমি তোমাদের না পড়াই আমি সাজেশন দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি তোমার পড়বা না কেন, আমি তোমার জোর করে পড়াবো, কারণ এটা ভালো লাগে, বুঝছো? পড়তে ভালো লাগে, তোমারও ভালো লাগবে, দেখো পড়াইতেও ভালো লাগবে তোমার। আসো, প্রথম লাইন ক্লিয়ার? তার মানে মেঘনাথ দুঃখের সাথে বলতেছে এতক্ষণ আমি বুঝতে পারলাম যে লক্ষণ কিভাবে এসে আমার দরজায় পৌঁছাইলো। এরপরের কাহিনী দেখো,
হাই তাঁত, এই যে দেখো, এই যে এখানে আসো। ও এটা তো আছেই। হাই 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 মানে কি? হাই দিয়ে আমরা বলি না হাই হাই হাই, কি হয়ে গেল? হাই হাই। হ্যাঁ, মহিলারা বলে না হাই হাই আমার কি থাক, মেয়েটা চলে গেল কেমন? আচ্ছা যাই হোক, বলে না এগুলা, এগুলা হবে দেখো। হাই, এই তাঁত শব্দের অর্থ কি জানো? তাঁত শব্দের হচ্ছে বাবা। আমি তোমাকে বলি, কনফিউশন এখানে যেন কোনো কনফিউশন না থাকে। যদি তোমাকে বলে তাঁত শব্দের অর্থ কি, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ছিল যে তাঁত শব্দের অর্থ কি। তাঁত শব্দের অর্থ মেইন অর্থ হচ্ছে বাবা। মাথায় ঢুকাও, কনফিউশন রাখবা না। তাঁত শব্দের মেইন অর্থ হচ্ছে বাবা, কিন্তু এইখানে এই তাঁত, এই কবিতায় তাঁত ব্যবহৃত হচ্ছে চাচা অর্থে। কি অর্থে? চাচা অর্থে। মাথায় ঢুকছে? তাঁত শব্দের অর্থ বাবা মানে পিতা, কিন্তু এই কবিতায় ব্যবহৃত হয়েছে চাচা অর্থে। এখন ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, যদি বলি তাঁত শব্দের অর্থ কি, তুমি বলবো অবশ্যই বাবা। কিন্তু আমি যদি তোমাকে বলি বিভীষণপতি মেঘনাদ কবিতায় তাঁত শব্দের অর্থ কি, তাহলে তোমাকে বলতে হবে চাচা। ক্লিয়ার? মাথায় ঢুকছে? বিভীষণপতি মেঘনাথে যদি শুধুমাত্র চাচা, বাকি সব ক্ষেত্রে তাঁত মানে বাবা। এখন দেখো, এদিকে আসো। হাই তা উচিত কি তব, তব মানে তোমার, তব মানে কি? তব মানে তোমার। এখানে আসো, তব মানে হচ্ছে তোমার। তব মানে কি? তব মানে হচ্ছে তোমার। হাই তা মানে কি? হাই চাচা, উচিত কি তব তোমার, উচিত কি তব এ কাজ। এই যে দেখো, উচিত তব থেমে গেলে হবে না, এই যে কমাতে থামতে হবে। এ কাজ তোমার, এ কাজ করা কি উচিত, উচিত হয়েছে। কি বলছে? হাই তা মানে আমি দুঃখিত, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে। তারপরে আসো নিকোষা, এই যে দেখছো নিকোষা সতী তোমার জননী, তার মানে কি? বিভীষণের বলতেছে কে? আরে এ তাঁতকে, তাঁত বিভীষণ, তাঁতকে, তাঁত কিন্তু বিভীষণ। আমি কিন্তু বলছি এই কবিতায় কথা হবে মেঘনাথ আর বিভীষণের মধ্যে, বাকি ক্যারেক্টার থাকবে কিন্তু তাদের কোনো কথা নাই, কথা হবে বিভীষণ আর মেঘনাথের মধ্যে। ঠিক আছে? কথা হবে বিভীষণ আর মেঘনাথের মধ্যে। ওকে, এখন দেখো ভালো করে মনোযোগ দাও। এটা একবার তুমি যদি কবিতাটা ভালো করে ক্যাচ আপ করতে পারো, বিশ্বাস করো এটা তোমার অনেক ভালো লাগবে। মনোযোগ দাও, যা বলি শোনো মনোযোগ দিয়ে। নিকোষা সতী তোমার জননী মানে কি? নিকোষা তোমার মা, জননী মানে কি? মা আমরা অবশ্যই জানি। সহোদর মানে, সহোদর মানে কি? ভাই। সহোদর মানে কি? ভাই। সহোদর মানে কি? ভাই। সহোদর রক্ষশ্রেষ্ঠ, এই রক্ষশ্রেষ্ঠ দ্বারা বোঝাইছে রাবণকে, মানে রাবণ হচ্ছে রাক্ষসপুরের শ্রেষ্ঠ। এ রক্ষশ্রেষ্ঠ মানে কি? রাক্ষসপুর, লঙ্কাপুর, ওদের ওদের যে রাজ্যটা, রাক্ষসপুরের যে রাজ্যটা, ওইটার শ্রেষ্ঠকে রাবণ মানে কি? সহোদর। সহোদর রক্ষশ্রেষ্ঠ। এখানে থামি আমরা, এ লাইনটা আবার দেখি। হাই তাঁত উচিত কি তব, তব এই কাজ, তোমার এই কাজ করা কি উচিত হয়েছে। নিকোষা সতী তোমার জননী, নিকোষা তোমার মা, সহোদর রক্ষশ্রেষ্ঠ। মানে ওরা গর্ব করতেছে যে এখানে নিকোষা তোমার মা, তোমার ভাই রাবণ সে হচ্ছে রাক্ষসপুরের রাজা, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে। কি কাজ করছো তুমি? কাজটা করছে, এই কাজ কিন্তু এখনো পাই নাই আমরা, চলো কাজ দেখি কি কাজ করছে। সুশীল সম্মণি, এই সুশীল সম্মণি হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের একটা গুণ বোঝা সুশীল সম্মণি। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, ভ্রাতৃপুত্র, এই ভ্রাতৃপুত্র কি মানে ভাইয়ের ছেলে, এই ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী দ্বারা বোঝাইছে মেঘনাথকে। কাকে? মেঘনাথকে। মানে বাসব একটা রাজ্য, এই বাসব রাজ্যটাকে মেঘনাথ বিজয় করে ফেলছে, বুঝো, একা বিজয় করে ফেলছে। তার মানে আমি বলছি না মেঘনাথ প্রচুর শক্তিশালী ছিল, শক্তিশালী। দেখো তাহলে কি বলছে, প্রথম থেকে দেখি আমরা, এই প্যারাটা আবার দেখি। এতক্ষণে অরিন্দম, মানে আমি তোমাকে একটু সামারাইজ করে দিই প্রথম থেকে। মানে এতক্ষণ পরে তোমার মেঘনাথ দুঃখের সাথে বলতেছে যে আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম যে লক্ষণ কিভাবে আমার দরজায় আসলো। তারপর বলতেছে চাচা তোমার এই কাজ কি করা উচিত হয়েছে। নিকোষা তোমার মা, তোমার ভাই রাবণ যেখানে রক্ষশ্রেষ্ঠ, সুশীল সম্মণি হচ্ছে কুম্ভকর্ণ তোমার ভাই আর এক ভাই, সেটা হচ্ছে আবার ভ্রাতৃপুত্র, মানে আমি মেঘনাথ, আমি মেঘনাথ বাসব বিজয়ী, বাসব জয় করছি, তোমার এই কাজ কি করা উচিত হয়েছে। দেখো এরপরে দেখো কি বলছে, নিজ গৃহপথ মানে নিজের ঘরের পথ, তার চাচা দেখাও তস্করে, এই তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দ হচ্ছে চোর। এখন দেখো নিজ গৃহপথ, চাচা নিজ গৃহপথ মানে নিজের ঘরের পথ, গৃহ মানে ঘর, নিজের ঘরের পথ, তাঁত মানে চাচা দেখাও তস্করে, চোরকে তুমি দেখাও। এতটুকু বুঝছো কিনা বলো তো? কোনো কোশ্চেন থাকলে পর আমি অবশ্যই রিপ্লাই দিব, বুঝছো কিনা বলো তো? এতটুকু বুঝছো কিনা আমাকে বলো, এতটুকু বুঝছো কিনা বলো? একদম পুরা ভেঙে ভেঙে দিছি, কয়েকবার রিক্যাপ করছি, এরপরও যদি না বুঝো তোমার ক্লাস অবশ্যই মনোযোগ নেই, আমি শিওর। চোর চোর, হ্যাঁ দেখো দেখছো, লক্ষণকে বলা হয়েছে। এই তস্কর বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? লক্ষণকে। তস্কর কাকে বলা হয়েছে? লক্ষণকে। যেখানে লক্ষণ ওরা দেবদেবী সমাদার, আমি জানি না যদিও। দেখো ওদেরকে চোর বলা হয়েছে, আসলেই কি ওরা চোর ছিল? না। এতটুকু কি কঠিন লাগছে? খুব কঠিন না। আসো পুরা, পুরা তোমার কবিতাটাই কঠিন লাগবে না। এই মাত্র আসলাম, দেখছো কি কি পড়াইছে। রুমানা বিনতে রুমি, এখন ওকে কি করা উচিত তুমিই বলো। আমি তোমাকে ক্লাসের প্রথমে কি বলছিলাম
কি করা উচিত ওকে এখন বলো, এখন বলো। ও ও অনেক অ্যাটেন্টিভ, ও রেগুলার ক্লাসে থাকে, বুঝছো? এখন ওকে কি করা উচিত? ওকে এখন বুঝবে? ওকে এখন বুঝবে? ওর জন্য কি 1 মিনিট রিক্যাপ করবো? তোমরা চাও? ওরে আমি মানে আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্লাসে ওকে আমি দেখছি লাইভে। ওকে কঠিন লাগে আদমিন, ওকে কেউ একটু বোঝাই দাও, আমি ব্যর্থ ওর কাছে। এরপরও যদি কঠিন লাগে তাহলে আমার মনে হয় না যে এই পৃথিবীতে কেউ আছে ওকে আর বোঝাইতে পারবে এর চেয়ে ভালো করে। ওকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমাদের আমি একদম সহজ, আমার সময় নিয়ে কোনো প্যারা নাই, আমার কিন্তু সেমিস্টার ফাইনাল চলে। আমি চাইলে তোমাকে এই ক্লাস আমি 40 মিনিটে শেষ করে দিলে পরে, আমি যদি 40 মিনিট 20 মিনিটেও শেষ করি, শুভ ভাই আমাকে একটা কোশ্চেন করবে না যে জোবাইর তুমি 20 মিনিটে কেন শেষ করলা। ভাই হয়তো বা বলতে পারে যে জোবাইর কি পড়াইছো, ওদের কি মানে ফুলফিল হয়েছে না, এতটুকু বলতে পারে। আমার মনে হয় না তা আমাকে বলবে, ভাই আমাকে বলবেও না এরকম যে জোবাইর কি পড়াইলা আজকে। এরকম কোশ্চেন এই পর্যন্ত জীবনে কোনোদিন আমি পাই নাই, আর আশা করি কোনোদিন পাবো না। কিন্তু আমি তোমাদের জন্য, আমার পরীক্ষা আছে, অবশ্যই পরীক্ষা, আমার পড়াশোনা তো অবশ্যই করতে হবে, সেটা রেখে আমি তোমাদের পড়াইতে আসছি ভালোভাবে, যাতে তোমরা বুঝো। এখন আসো, ওর জন্য আমরা জাস্ট রোমানা বিনতে রুমি মনে হয়, আমি আর নতুন যারা আসতো সবার জন্য, ও যেহেতু অ্যাটেন্টিভ স্টুডেন্ট রেগুলার, আমি 1 মিনিট প্রথম থেকে বলে দিই, সব বলবো না, 1 মিনিটের মধ্যে। এইখানে হচ্ছে সীতাকে তুলে আনছে রাবণ, এদিকে মনে করো যে মেঘনাথ আর হচ্ছে বিভীষণ, বিভীষণ চাচা, মেঘনাথ হচ্ছে ভাতিজা, এই দুজনের মধ্যে কথোপকথন হবে। ওই সীতাকে আবার উঠাই নিয়ে আসছে রামের ভাই লক্ষ্মণ, নিয়ে আসছে, লক্ষ্মণ নিয়ে যাবে, সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। লক্ষ্মণ দরজায় প্রবেশ করছে, এইখানে যা বলছে মানে মেঘনাথ ওর চাচারে বলতেছে যে আমি এতক্ষণ পর আমি বুঝতে পারলাম দুঃখের সাথে যে লক্ষ্মণ কিভাবে প্রবেশ করলো। তারপর চাচারে বলতেছে চাচা তোমার এই কাজ কি করা উচিত হয়েছে, যেখানে নিকষা তোমার মা সহোদর রক্ষশ্রেষ্ঠ, মানে রাবণ হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, সুশীল সম্বনী হচ্ছে কুম্ভকর্ণ, আরেক ভাই কুম্ভকর্ণ, সুশীল সম্বনী, আমি তোমার ভাতিজা, আমি হচ্ছে বাসব বিজয়ী, এই কাজ কি তোমার করা উচিত হয়েছে। তার মানে এখানে পুরা ওদের দুজনে কথোপকথন চলবে। এতটুক মাথায় নিয়ে আগাইতে থাকো, তোমরা যারা নতুন আসছো, পরে যদি প্রথম থেকে দেখো আশা করি কোনো সমস্যা হবে না। দেখো এরপরে যাই, এরপরে আমরা চলে যাই, এরপরে যাই চলো, এরপরে যাই, আস্তে আস্তে যাই চলো, একদম উপরে নিয়ে যাই যাতে আমরা পড়তে পারি। দেখো নিজ গৃহপদ তার দেখাও তস্কর, এই লাইনটা আমরা পড়ছি। এরপরে আসো কি বলছে, চন্ডাল, চন্ডাল হচ্ছে নিচু জাতি, মানে তোমাদের হিন্দু ধর্মে অনেক জাত আছে, চন্ডাল, তারপরে আরো মানে শুভ্র কি কি যেন জাত আছে, শুভ্র না সরি শূদ্র আরো কি কি যেন জাত আছে, তোমরা যারা জিকে পড়ছো তারা জানো। চন্ডাল মানে নিচু জাত, চন্ডাল দ্বারা বোঝায় নিচু জাতকে, বুঝছো? এই নিচু জাতকে চন্ডাল, চন্ডালে বসা মানে রাজার আলোয়, মানে কি রাজার আলোয় মানে স্থান, আলোয় মানে কি স্থান, তার মানে তুমি কি রাজস্থানে মানে রাজার জায়গায় তুমি চন্ডাল মানে নিচু জাত করে আনবা। লক্ষণকে বলতেছে, লক্ষণকে বোঝাচ্ছে এখানে, এখানে নিচু জাতে চন্ডাল দ্বারা বোঝানো হয়েছে লক্ষণকে, মাথায় রাখো কনসেপ্টগুলো ঢোকানোর চেষ্টা করো মাথায়, লক্ষণকে। তার মানে মেঘনাথ চাচারে বলতেছে তুমি চাচা চোরকে একটা আনছো তো আনছোই, আবার ওই চোর নিচু জাত ওরে তুমি রাজার আলোয় বসাবা, রাজার জায়গায় তুমি বসাইতে চাও, এটা বোঝাইছে, এটা বলছে। এরপরে আসো দেখো, কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি মানে তিরস্কার, মানে তিরস্কার, ওই যে গালাগালি বলি না আমরা, একদম খাঁটি বাংলা গালাগালি। কিন্তু নাহি গঞ্জি তোমা মানে তোমাকে আমি তিরস্কার করতেছি না, গালাগালি করতেছি না। কেন গালাগালি করতেছি না? গুরুজন তুমি পিতৃতুল্য। দেখো আমি কিন্তু এখানে থেমে যাই নাই, পিতৃতুল্য দেশে থামছি আমি, মানে তোমার এই কবিতাটা পড়তে গেলে প্রত্যেকটা দাড়ি কমায় থামতে হবে, আদারওয়াইজ তুমি যদি লাইনে থামো তুমি বুঝতে পারবে না। গুরুজন তুমি পিতৃতুল্য, পিতৃ মানে কি বাবার সমতুল্য, পিতৃ মানে কি বাবার সমতুল্য, বাবার সমতুল্য। এখন দেখো বলছে কি কিন্তু নাহি গঞ্জি তোমা, তুমি চোর রে আনসাও রাজার আলোয় বসাইছাও, ভালো কথা, আমি তারপরে তোমার তিরস্কার করতেছি না। কেন করতেছি না? তুমি গুরুজন, তুমি পিতৃতুল্য, তুমি বাবার সমতুল্য। এরপরে দেখো ছাড়োদার, দ্বার মানে কি দরজা, দ্বার মানে কি দরজা, হ্যাঁ দরজা, বিভীষণ দাঁড়াই ছিল দরজায়। ছাড়োদার, যাবো অস্ত্রাগারে, অস্ত্রাগার বলছো দেখছো, অস্ত্রাগারে যাবো মানে কি, আগার মানে কি, আগার মানে স্থান, অস্ত্র রাখার স্থানকে বলা হয় অস্ত্রাগার। এটা তো সমস্যা নেই, আগার মানে স্থান, এটা কিন্তু পড়াইছি, এটা বললে কিন্তু হবে না। দেখো তার মানে যাবো অস্ত্রাগারে, কোথায় যাব? অস্ত্র যেখানে রাখা আছে ওইখানে যাবো, তুমি দ্বারটা ছাড়ো, দরজাটা ছাড়ো চাচা। দেখো কি বলতেছে, পাঠাইবো রামানুজে, মানে কি রামানুজ, অনুজ মানে কি বলতো, অনুজ মানে কি, রামানুজ মানে রামের অনুজ। এখন অনুজ মানে কি বলতো, তুমি এটা কি ভুলে গেছো? অনুজ মানে ছোট, রামের অনুজ কে তাহলে? রামের অনুজ ছোট কে? রামের ছোট কে? লক্ষণ। তার মানে বলতেছে পাঠাইবো রামানুজের সমনে ভবনে,
মানে ওরে একদম মানে নরকে পাঠাই দিব, ওরে মেরে নরকে পাঠাই দিব, মানে ওর সাথে যুদ্ধে একদম ওরে নরকে পাঠাই দিব, ওরে ভ্যানিশ করে ধরবো আমি। আয় তুই আমার স্থানে আসছিস, তুমি চাচা শুধু দরজাটা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্রটা আনবো, রামের অনুজ মানে লক্ষণকে আমি শেষ করে দিব। দেখো রামানুজের সমরে ভবনে লঙ্কার কলঙ্কে, যে লঙ্কাপুর, লঙ্কাপুর ওদের কিন্তু ওদের রাজ্য যেটা রাক্ষসদের, মেঘনাদের রাজ্য, লঙ্কার কলঙ্ক, কলঙ্ক তারা তো বুঝোই, কলঙ্ক বুঝো না? কলঙ্ক না বুঝলে পরে কলঙ্ক লাগাবা, বুঝছো? নিজের কলঙ্ক লাগাবা তাহলে বুঝবা কলঙ্ক। লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব, মানে শেষ করব, ভঞ্জিব মানে একদম ওরা শেষ করে দিব। আহবে, এই আহব শব্দের অর্থ যুদ্ধ। আহব শব্দের অর্থ কি? যুদ্ধ। এখন দেখো, এরপর আমি তোমাকে ক্লিয়ার করতেছি। দেখো, নিজ গৃহপথ তার দেখাও তস করে, মানে নিজের ঘরের পথ তুমি চোরে দেখাইতেছো, চন্ডালে বসা মানে রাজার আলোয়, মানে নিচু যাত্রা তুমি রাজার আলোয় এনে বসাইছো। তারপরও আমি তোমার তিরস্কার করতেছি না, গালাগালি করতেছি না। কেন? গুরুজন তুমি বাবার সমতুল্য। চাচা এখন তুমি দাঁতটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, এসে রামের অনুজ লক্ষণকে একদম ওকে মেরে নরকে পাঠাই দিব। কিভাবে পাঠাবো? যুদ্ধের মাধ্যমে। এই যে দেখো, আহব, আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। যুদ্ধ, হ্যাঁ, আহব শব্দের অর্থ কি? যুদ্ধ। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন, কনফিউশন, ডাউট? কোনো কোশ্চেন আছে? দেখো এরপরে আসো, এরপরে যাই আমরা, চলো এরপরে যাই, এরপরে যাই, চলো এরপরে যাই। এটাও জুম করবো, সমস্যা নাই। প্রচুর চলে গেছে শেষ পর্যায়ে, দেখছো? কথা শোনা না, বুঝছো? মানে তোমরা তো তাও তোমরা কথা শুনো না, তারপরে শুনো যতটুকু শোনো, বোর্ড যদি ততটুকু শুনতো কাজে লাগতো। দেখো সারার মাত্র ওই দৌড় না দেয়, তোর দেয় নাই রে, কপাল ভালো। আসো ভাই, ওকে আসো, চলো জুম করি, জুম না করলে তো তোমরা বুঝতে পারবে না আবার। এইদিকে দেখো, ঠিক আছে জুম ঠিক আছে না আরো করবো? বাচ্চারা ঠিক আছে, তুমি থামো এখন, একটু একটু থামো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে ঠিক আছে। আর যাইস না ভাই, একটু থাম। বোর্ডও ল্যাক করে, অতিরিক্ত জুম করলে ল্যাক করা শুরু করে। হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা বলো তোমাকে ভাই? একটু বুঝলাম না, লাস্ট একটু লিখতেছিলাম, লাস্ট 2 লাইন আবার একটু বলেন প্লিজ। আমি তোমাকে একটা আফরোজ, আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। আপাতত তোমার খুব বেশি কিছু লিখে রাখার দরকার নাই, তুমি দরকার পড়লে তুমি আবার ক্লাসটা রিক্যাপ দেখার সময় তুমি লিখে নিও যা যা আছে, বুঝছো? সব কিছু তো ক্লাস তো রেকর্ডেড থাকবে, তুমি তখন লিখো। এখন একটু বোঝার চেষ্টা করো, এখন জাস্ট একটু মাথার মধ্যে নাও, পরের বার করলে তোমার উপকার হবে, তুমিও লিখতে পারবা, তোমার ইচ্ছা মতো লিখতে পারবা। খালি যদি ওকে ওকে ওকে, দেখো এই যে দেখো, আসো এরপরে দেখো, এরপরে যদি তোমরা না বুঝো তাহলে ব্যর্থ, বুঝছো? তোমরা ব্যর্থ, আমি না। এ দেখো, উত্তরিলা বিভীষণ, এতক্ষণ কিন্তু মেঘনাদ বলছে, এখন উত্তরিলা, তার মানে কি? উত্তর দিল, উত্তরিলা, উত্তর, উত্তর দিল, হ্যাঁ উত্তর দিল। কি হবে? উত্তর দিল, বিভীষণ উত্তর দিছে। কি উত্তর দিছে? বৃথায় সাধনা। তুমি যে সাধনা করতেছো, অস্ত্রাগারে যাবা, আমার অনুরোধ করতেছো, তোমার এই সাধনা বৃথা। কেন বৃথা? দেখো, ধীমান, ধীমান মানে বুদ্ধিমান, ধীমান মানে কি? ধী শব্দের অর্থ বুদ্ধি, আর মান তো মানে ধীমান, ধীমান মানে কি? বুদ্ধিমান। ধীমান মানে কি? বুদ্ধিমান, মনে রাখবে ধীমান। বৃথায় সাধনা ধীমান, তোমার এই সাধনা বুদ্ধিমান, তুমি তুমি বুদ্ধিমান, তোমার এই সাধনাটা বৃথা। কেন বৃথা? আসো, রাঘব দাস আমি, এই রাঘব, রাঘব মানে হচ্ছে রাম, মানে কি? রামের দাস। কি হলো তাহলে? রামের দাস, রামের দাস। ক্লিয়ার? মানে বলতেছে রাঘব দাস আমি, আমি রামের দাস। বিভীষণ বলতেছে ও, মানে এখানে কবি যেভাবে দেখাইছে ওরা অনেক উচ্চ পর্যায়ের। মেঘনাথ বলতেছে তুমি এরপরে বলবে, মেঘনাথ আগে না বলি তাহলে কনসেপ্টে মজা হবে না, বুঝছো? মানে এটা তো মজা আছে, মজা দেওয়ার মতো জিনিস আছে। ও বলতেছে, বিভীষণ বলতেছে যে রাঘবের দাস আমি। এখন দেখো মেঘনাথের রিপ্লাইটা কি হয়, ওর অ্যান্সারটা কি হয় দেখো। আমি রাঘবের দাস, এতটুকু তো বুঝছো, মানে রামের দাস আমি। তার মানে তোমার যে চেষ্টা সাধনা তুমি করতেছো, আমারে বলতেছো দরজা আমি ছেড়ে দিব, তুমি অস্ত্রাগারে যাবা, লক্ষণটাকে হারাবা, এটা তোমার বৃথা। এই সাধনা করে লাভ নাই, কারণ আমি রামের দাস, লক্ষণের ভাই রাম, রামের দাস আমি। চলো, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ, মানে কি? কেমন করে তাহার বিপক্ষে, মানে রামের বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ, মানে তোমার অনুরোধ রক্ষা করতে আমি রামের বিরুদ্ধে কিভাবে কাজ করি। আমি যে তার দাস, বুঝছো? আমি যে তার দাস। ওই যে থাকে না তোমাদের, তোমাদের এই যে আছে না, তোমাদের এই যে থাকে না, যে যা বলবে তাই, বাবু তুমি এখানে বসে থাকো, বসে থাকো মানে বসে থাকো, তুমি এখানে যাবা মানে যাবা, সেরকম ও বলতেছে আমি রামের দাস, তুমি আমার কেমনে বলো আমি রামের বিপক্ষে যাব?
তুমি যত যাই বলো আমি রামের বিপক্ষে যাওয়া সম্ভব না। এখন এসব এরপরে আসো দেখো, আজকের ক্লাসটা যারা মিস করবে, মানে ওরা যারা রিক্যাপ দেখবে না, আপনি যে রিটেন শুধু রিটেন পড়াইছে, ওদের আসলে বহুত বড় জিনিস মিস করে ফেলবে ওরা আজকে। যারা মিস করবে অ্যাটলিস্ট আজকের ক্লাসটা দেখো, উত্তরিলা কাতরে রাবণী, এই যে দেখো আমরা যেমন রাবণ থেকে রাবণী আমরা ভাবি যে স্ত্রী রূপ, এই রাবণী দ্বারা বোঝাইছে মেঘনাথকে, এই রাবণী দ্বারা বোঝাইছে মেঘনাথকে। আমি কিন্তু তোমাকে আগেই বলছি এখানে যত কথা হবে মেঘনাথ আর বিভীষণ। উত্তরিলা মানে কি, উত্তর দিল কাতরে মানে কি কাতর স্বরে, মানে খুব দুঃখ ভাই উত্তর দিল। রাবণী মানে কি রাবণের ছেলে, রাবণী মানে হচ্ছে রাবণের ছেলে, রাবণী মানে কি রাবণের ছেলে, রাবণী মানে কি রাবণের ছেলে, রাবণের ছেলে কি মেঘনাথ, অবশ্যই রাবণের ছেলে কি মেঘনাথ। মানে কাতরে মেঘনাথ উত্তর দিল, কি উত্তর দিল শুনো, হে পিতৃব্য, হে পিতার সমতুল্য, তব বাক্যে, মানে তব মানে কি তোমার, আমি কিন্তু আগেই বলছি তব মানে তোমার, আবার লিখে দিই তোমাদের, তা নাহলে তো বলবা যে ভাই আবার লিখলেন না কেন। তোমার বাক্যে মানে তোমার এই কথা শুনে ইচ্ছা মরিবারে, মানে তোমার কথা শুনে তুমি যেটা বললা তুমি যে রামের দাস, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। কি তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে, তুমি এই কথা কেমনে মুখে আনো। দেখো এরপরে কি বলছে, রাঘবের দাস তুমি, তুমি রামের দাস, এটা কেমনে, না বাবা না চাচা, বাবা তো না চাচা, চাচা এটা তুমি কেমনে বললা, তুমি কিভাবে রাঘবের দাস হও, তুমি কিভাবে রামের দাস হও, বুঝছো, তুমি কিভাবে রামের দাস হও। আসো, কেমনে ও মুখে আনিলে কথা, মানে কি তোমার ওই মুখ মানে রাজমুখ, আমরা তো রাজ, আমরা তো বড় বংশের, তোমার ওই মুখে ওই এই কথাটা তুমি কেমনে আনলা, দাস তো বড়ের কথা, তুমি এই তোমার মুখে কথাটা কেমনে আনলা, বুঝছো বলতেছে। এরপর দেখো, তা চাচা কহতা দাসেরে, ও নিজেরে, মানে তুমি চাচা তোমার বড়দের কাছে নিজেরা, গুরুজনের কাছে নিজেরা তো দাস হয়, ছোট হতেই হয়। ও বলতেছে আমি দাস, আমি তোমার দাস, চাচার দাস বলতে কোনো দোষ নাই। দাসেরে বলতে এখানে বলছে এটা হচ্ছে মেঘনাথ, হ্যাঁ এই দাস বলতে বোঝাইছে মেঘনাথকে, মাথায় রাখতে হবে। মানে বলতেছে যে তুমি ওই মুখে এই কথাটা কেমনে আনলা যে তুমি রামের দাস, তুমি আমারে বলো আমি দাস, তুমি আমার এই কথাটা বলো কিভাবে আনলা। দেখো এরপরে দেখো, দেখা কি যাচ্ছে, দেখা কি যাচ্ছে নিচেরটা, হ্যাঁ দেখা যাচ্ছে। স্থপিলা মানে কি, স্থপিলা মানে কি আমরা বলি না স্থাপন করো, স্থাপন করো, স্থাপন মানে কি, ধরো এই জায়গাটায় কলমটা স্থাপন করো, এখানে তো লাগবে না, এখানে দেখা যাচ্ছে তোমাদের, দেখা তো যাবে না রে, এই যে স্থাপন করো, আমরা বলি না ধরো এই জায়গায় আমি কলমটা স্থাপন করবো। স্থপিলা মানে কি, স্থপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থপিলা মানে কি চাঁদ যে তুমি কপালে ললাট করতেছো। দেখো এরপরে দেখো, পরি কি ভূতল শশী যান গড়াগড়ি, এই এই লাইনটা আমি তোকে বোঝাই দিচ্ছি কিভাবে মনে রাখবা। এই লাইনটা দিয়ে কি বোঝাইছে আসলে, এই যে দেখো, থামো, হ্যাঁ থাম ভাই এখন, ও যাচ্ছে ও যাচ্ছে। দেখো কি বলছে, স্থপিলা বিধি বিধি, স্থপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। মানে তুমি বলতেছো তুমি বিধিরে, তুমি চাঁদ রে যে কপালে স্থান দিলা, এটা কি কখনো চাঁদ কি কখনো মাটিতে, মাটিতে কখনো কি করে গড়াগড়ি খায়, তার মানে তুমি তোমার মুখে ওই কথা কিভাবে আনলা, একটা নিচু জাতের কথা তুমি মুখে কিভাবে আনতে পারো। তার মানে ও বলতেছে যে তুমি নিচু জাতের কথা মুখে আনলা যেরকম, সেরকম চাঁদ কি কখনো মাটিতে গড়াগড়ি খাবে, শশী মানে কি চাঁদ, শশী মানে কি চাঁদ, এইটা দিয়ে মনে রাখবা, এটা দিয়ে এভাবে মনে রাখবা, জাস্ট এই দুটা লাইন এভাবে মনে রাখবা, তাইলে হবে। এই দুটা লাইন পুরো লাইন বাই লাইন ভাঙাচ্ছে, তুমি এভাবে মনে রাখবা, ঠিক আছে। এরপর আসো, হে রক্ষরথী মানে কি রাক্ষসপুরের, মানে রাক্ষস রাজার রক্ষাকারক যে, হে রক্ষরথী, ঠিক আছে। কি বলছে, ভুলিলে কেমনে, তুমি ভুলে গেলে কেমনে, কে তুমি, কে তুমি, এটা তুমি কেমনে বললা, মেঘনাথ চাচারে বলতেছে তুমি যে কে এটা তুমি কেমনে বললা। জনম তব মানে তব মানে তোমার, কোন মহাকুলে, তোমার জনম তো তোমার, আবার লিখে দিই তোমাদের, হ্যাঁ তোমার মানে তোমার জনম, মানে তোমার জন্ম মানে জন্ম, কোন মহাকুলে, কোন মহাকুলে মানে মহা জায়গায়, কত বড় জায়গায় তোমার জন্ম, এই কথা তুমি কিভাবে ভুলে গেলে। এরপরে দেখো, কে বা সে অধম রাম, অধম মানে কি নিজ, আমরা বলি না অধম রাম, এই রামটা কে, ওই অধম রাম তুমি যার জন্য তুমি নিজের জাত ভুলে যাচ্ছ। এরপরে দেখো, স্বচ্ছ সরোবরে, যার একটা লাইন আছে এই লাইনটা মনে রাখবা কিভাবে আমি বলে দিচ্ছি। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, মানে কি স্বচ্ছ সরোবর, স্বচ্ছ সরোবর মানে কি পুকুর বা জলাশয়, মানে স্বচ্ছ মানে কি পরিষ্কার জলাশয়, আমি তোমাকে লিখে দিচ্ছি পরিষ্কার, পরিষ্কার জলাশয়, জলাশয়, হ্যাঁ পরিষ্কার জলাশয়। দেখো পরিষ্কার জলাশয়, কেলি করে, কেলি কেলি মানে খেলা, খেলা, হ্যাঁ খেলা, কেলি মানে খেলা করা, হ্যাঁ করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, পঙ্কজ মানে পদ্ম, কানন মানে বাগান, তার মানে পদ্ম বাগান দুইটা,
দুইটা মিলে হবে পদ্মবাগান। হ্যাঁ, দুইটা মিলে কি হবে? পদ্মবাগান। তার মানে ও বলতেছে রাজহংস মানে রাজহাঁস, রাজহাঁস স্বচ্ছ পানিতে খেলা করে, পঙ্কজ কাননে পদ্ম কাননে খেলা করে। তারপর দেখো এরপর লাইনটা দেখলে পরে বুঝবা। যায় কি সে কবু প্রভু, মানে চাচাকে বলতেছে প্রভু হিসেবে দাবি করতেছে, প্রভু পঙ্কিল সলিলে, পঙ্কিল পঙ্কিল মানে কাদা, সলিল মানে পানি, মানে কর্দমাক্ত পানি, এটা হবে কর্দমাক্ত পানি। হ্যাঁ, কর্দমাক্ত পানি, কর্দমাক্ত পানি, ঠিক আছে। মানে বলতেছে যে রাজহাঁস ও স্বচ্ছ সরোবরে খেলা করবে, ও যাবে পদ্ম ফুলের যে কানন আছে বাগান আছে সেইখানে যাবে। ও কি কখনো কর্দমাক্ত পানিতে যাবে? মানে রাজহাঁস বলতে ওদের একদম উচ্চ পর্যায়ের হাঁসকে বোঝানো হয়েছে, বুঝছো? এরকম বোঝাইছে। তার মানে তুমি চাচা, তুমি এত উচ্চ পর্যায়ের হয়ে তুমি নিচের পর্যায়ে কাদামাটির সাথে ধুলাই কেন তুমি মিশে যাচ্ছ, কেন তুমি নিজেকে ছোট করে দেখতেছো, এটা বলতেছে। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করতেছে আমাদের জাত কত বড়। ঠিক আছে, ক্লিয়ার এতটুক? কেলি মানে খেলা। হ্যাঁ, এতটুক ক্লিয়ার বাচ্চারা? এখন দেখো এরপর কি বলছে, শৈবাল, শৈবাল দলের ধাম, মানে শৈবাল আছে না আমরা ওই যে পুকুরে যেই ছানা কি ওইগুলো কি কি বলে, কচুরি পানা, তারপর আরো শৈবাল টৈবাল থাকে না, ওই শৈবালের ধাম। এরপরে পঙ্কিল সলিলে শৈবালের ধাম, এই লাইনটা পর্যন্ত এখান পর্যন্ত শেষ। ঠিক আছে। মৃগেন্দ্র, মৃগেন্দ্র মানে কি বলতো? প্রসরাজ সিংহ। মৃগেন্দ্র কেশরী, কেশরী মানে কি? চুল। আসো আগে শেষ যাই, ওঠাই, তারপরে পড়ানো শুরু করতেছি। দাঁড়াও, দেখো কি বলছে, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র, মৃগেন্দ্র মানে তোমার পশুরাজ সিংহ। কি আমি তোমাকে বোঝাই দিচ্ছি, টেনশন নাই, টেনশন নাই, বোঝাই দিচ্ছি। কঠিন মনে হলে কোনো কঠিন থাকবে না। সম্ভাষে মানে কি? সম্ভাষ মানে কি? আমরা সম্ভাষণ করি, শ্রদ্ধা জানাই। আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি শ্রদ্ধা, তাহলেই বুঝবা। মানে আমি তোমাকে অক্ষরগুলো দিলেই বুঝবা। শ্রীগাল মানে হচ্ছে শেয়াল, শ্রীগাল মানে হচ্ছে কি? শেয়াল। এখন তুমি নিজেই অর্থ করতে পারবা। দেখো, মৃগেন্দ্র কেশরী মানে পশুরাজ সিংহ কবে, মানে কবে হে বীর কেশরী, চাচাকে বলতেছে হে বীর কেশরী, তুমি বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্র ভাবে। মিত্র মানে কি? বন্ধুত্ব ভাবে। বন্ধুত্ব, বন্ধুত্ব, বন্ধুত্ব বানান হয় নাই, বলবা না, ব নয় হয় না, হ্যাঁ বন্ধুত্ব, বন্ধুত্ব ভাবে। হ্যাঁ, তার মানে কি বলতেছে, সিংহ কি কখনো শেয়ালকে বন্ধু ভাবে? ওকে ওইরকম ভাবে আচরণ করে শেয়ালের সাথে? বন্ধু হয়ে আচরণ করে? করে কখনো? তুমি আমাকে বলো তো, করবে না। তাহলে বলতেছে তাহলে তুমি কেন একটা নিচু জাতের সাথে তুমি বন্ধুত্ব ভাবতেছ, এটা বলতেছে। দেখো, অজ্ঞ দাস মানে কি? এই দাস বলতে কাকে বোঝানো হয়েছে? আমি, মানে আমি মেঘনাথ। কিসের যেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি ভাবছি আজান, এত রাত্রে আবার আজান দেয় কিভাবে? আচ্ছা দেখি, কোনো একটা অনুষ্ঠান থাকতে পারে বা ইসলামিক কোনো কিছু কার্যক্রম থাকতে পারে। ডিস্টার্ব হচ্ছে এর কারণে? শোনা যাচ্ছে না? বলো তো আমাকে, ওর কারণে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা? এটা রাজহাঁসের ডিম। এ আমি বলি, ফাজলামো করো যাই করো, যদি পড়া না বোঝো তাহলে কিন্তু আমি আর বোঝাবো না, মনোযোগ দিতে হবে, মজা আছে এটা। অজ্ঞ দাস বলতেছে আমি মেঘনাথ, আমি অজ্ঞ মানে আমি জ্ঞানী না, তোমার থেকে জ্ঞানী না। বিজ্ঞতম তুমি, তার মানে কি? অনেক জ্ঞানী তুমি। বিজ্ঞতম আমরা বলি না বিজ্ঞবান, তার মানে অনেক জ্ঞানী বোঝাই, অনেক জ্ঞানী, বিজ্ঞ, বিজ্ঞবান আমরা এরকম বলি না, মানে বিজ্ঞবান, বিজ্ঞতম তুমি, তুমি অনেক জ্ঞানী। অবিদিত নয় কিছু, মানে নয় জানা, অবিদিত বলতে নয় জানা, নয় জানা মানে যেটা জানে না। হ্যাঁ, নয় জানা মানে এমন কিছু নাই যেটা তুমি জানো না। অবিদিত নয় কিছু তোমার চরণে, তোমার চরণে মানে তোমার কাছে। এই চরণ বলতে পা না, এই চরণ বলতে বোঝাইছে কাছে, এই চরণ বলতে কি বোঝাইছে? কাছে। মানে তোমার কাছে কিছুই না জানা না, তুমি সবই জানো। আমি অজ্ঞ, আমি কিছুই জানি না, তুমি সবই জানো। তারপরে তুমি এই কাজ কিভাবে করলা? ঠিক আছে, এরপর আসো। ক্ষুদ্রমতি নয়, নর বলতে মানুষ, ওই যে ওদের লক্ষণদের বোঝাইছে। সুর, লক্ষণ, লক্ষণ হচ্ছে ক্ষুদ্র, খুবই ছোট, তুমি ওরে কিভাবে মিত্র ভাবো? দেখো, নইলে অস্ত্রহীন যুদ্ধে কি সে সম্বদে সংগ্রামে। তার মানে কি? আগেকর যুদ্ধগুলা কেমন হইতো জানো? আগেকর যুদ্ধগুলা তুমি কেউ কাউরে অস্ত্রহীন যুদ্ধ করতে পারতো না, এটা একদম যুদ্ধের নিয়মে নাই। ধরো তুমি যুদ্ধ হইতেছে, তোমাকে মেরে ফেলবে চাকু দিয়ে, তুমি ওই সময় বলতেছো যে আমি আত্মসমর্পণ করলাম, তুমি জয়ী, যুদ্ধ খালাস, ঠিক আছে, ওরা ছেড়ে দিবে, ওরা আর মারবে না। এখন কি তাই হয়? এখন পিছন থেকে গুলি করে, টুস করে গুলি করে চলে যায়। এখন কি সেই যুদ্ধ হয়? আগের মানুষ সাহসী ছিল, এখনকার মানুষ তো সাহসী না। তো সেরকম বলতেছে যে অধম, ও হচ্ছে ক্ষুদ্রমতি মানে ছোট মনের মানুষ। ও আমি অস্ত্র ছাড়া, ও অস্ত্র নিয়ে আসতো, আমার যুদ্ধে লাগতেছে, যে অস্ত্র ছাড়া আমার সাথে যুদ্ধ করবে, আমি অস্ত্র ছাড়া, ও অস্ত্র নিয়ে, এটা কি হইলো কিছু? এখন দেখো এর পরের লাইন কি বলতেছে, কহ মহারথী মানে কি? তুমি মহারথী, তুমি মহাবান। চাচারে বলতেছে এ কি মহারথী কথা,
প্রথা মানে কি এটা কি মহান যারা যারা বড় বড় মনের মানুষ, এটা কি তাদের প্রথা, তাদের কি রীতিনীতি হতে পারে? চাচারে বলতেছে, চাচারে জিজ্ঞাসা করতেছে। দেখো এরপরে দেখো, নাহি শিশু লঙ্কাপুরে মানে কি লঙ্কাপুরে, লঙ্কাপুর ওদের হচ্ছে রাজ্য, হ্যাঁ রাক্ষস রাজ্য, রাক্ষস রাজ্য, হ্যাঁ তার মানে লঙ্কাপুর বলতে ওদের রাক্ষস রাজ্যটাকে বোঝানো হয়েছে। নাহি শিশু, এমন কোনো শিশু নাই রাক্ষসপুরে শুনি না হাসিবে এ কথা, এ কথা শুনে হাসবে না, এমন কোনো শিশু নাই রাক্ষসপুরে যে এই কথা শুনে হাসবে না। এরপরে দেখো, এরপরে যাই উপরে যাই, চলো। হ্যাঁ বুঝতেছো কিনা? কোনো কোশ্চেন থাকলে জানাইতে হবে, কিন্তু কোশ্চেন থাকলে কিন্তু জানাইতে হবে। দেখো বলছে আসিব ফিরিয়া, মেঘনাথ বলতেছে, মেঘনাথের কিন্তু শেষ নেই, আসিব ফিরিয়া এখনই, এখনই আমি ফিরে আসবো চাচা, কোনো টেনশন নাই। দেখিব আজি কোন দেব বলে, মানে কোন দেবতার বলে লক্ষণ আইসা আমার দরজার সামনে দাঁড়াইছে, আমি এখনই চলে আসবো। তো চাচা তুমি শুধু দাঁতটা ছাড়ো, কি বলতে দেখো, বিমুখে সমরে মরি সৌমিত্র কুমতি, কুমতি দিয়ে মনে করো যে এখানে বোঝা যায় সৌমিত্রী কুমতি, এখানে সৌমিত্রী কুমতি বোঝাইছে এখানে জানো লক্ষণকে, লক্ষণকে, হ্যাঁ এই দেখো কি লিখলাম, এটা এটা কিছু হইলো, ওরকম কিছু আছে, লক্ষণ, ঠিক আছে লক্ষণকে। বিমুখে সমরে মরি সৌমিত্র কুমতি লক্ষণকে, দেবসত্ব নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রমে দাসেরে। মানে কি বলতেছে ওইখানে পুরাটা আমি তোমাকে একবারে বলে দিই তাহলে বুঝবা। তুমি বলতেছে তুমি চাচা দ্বার ছাড়ো আমি যাব, কথা হচ্ছে ও কি বলছে, দেখিব আজি কোন দেব বলে, মানে কোন দেবতার বলে ও এসে সাহস সাহস পেলে জায়গায়, তুমি তো আমাকে চিনো, আমি কি শক্তিশালী, ওরে আজকে আমি দেখে স্যার ওরে শেষ করে দিব, এটা বোঝাইছে, ঠিক আছে। সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ, তুমি সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, ঠিক আছে সচক্ষে দেখেছো। এরপরে দেখো কি দেখি, ডরিব এ দাস হেন দুর্বল মানবে, মানে আমি এত শক্তিশালী, আমি কাউরে ডরাই না, আমি একটা রাজ্য ধ্বংস করে দিতে পারি মেঘনাথ, আমি মেঘনাথ রাজ্য ধ্বংস করে দিতে পারি, এর মতো একটা নর, মানে ছোট ক্ষুদ্র একটা মানুষ দেখা, ক্ষুদ্র মানব, হ্যাঁ মানব মানে মানুষ, এখানে মানুষ লিখে দিই, ক্ষুদ্র মানুষ দেখে কি আমি ডরাই যাবো চাচা? তুমি একটু দাঁতটা ছাড়ো না, আমি যাই, আমি একটু অস্ত্রাগারে যাই। দেখো নিকমবিলা যজ্ঞাগারে, নিকমবিলা যজ্ঞাগার, নিকমবিলা যজ্ঞাগার কোথায় জানো? এটা মানে ও হচ্ছে ওর কি বলে মন্ত্র সাধনা টাধনা যা আছে না কিছু, কি বলে আমাদের ওই যে আগুন টাগুন দিয়ে দেখো না হিন্দুরা সাধনা করে, যে আগে সাধনা পূজা টুজা করে যায়, এরকম ও হচ্ছে পূজা করতো নিকমবিলা যজ্ঞাগারে। নিকমবিলা যজ্ঞাগারে প্রগলভে মানে সাহসের সাথে, সাহসের সাথে, প্রগলভ মানে সাহসের সাথে, সাহসের সাথে, প্রগলভ মানে কি সাহসের সাথে। পশিল, পশিল শব্দের অর্থ কি বলতো? আগে কিন্তু প্রথমবার বলে দিছি, পশিল শব্দের অর্থ কিন্তু বলে দিছি আমি। পশিল মানে প্রবেশ করলো, পশিল মানে কি প্রবেশ করলো, প্রবেশ করলো, হ্যাঁ পশিল মানে কি প্রবেশ করলো। কিভাবে ও সাহসে প্রবেশ করলো? দম্ভী, এত সাহস ওর কোত্থেকে আসলো? ও প্রগলভে সাহস মানে সাহসের সাথে প্রবেশ করলো, সরি। এরপরে আসো দেখো, এরপরে যাই, এরপরে যাই চলো। দেখো কি বলছে, পশিল দম্ভী আজ্ঞা করো দশে, মানে কি আমার আদেশ করো, আজ্ঞা মানে আদেশ, আজ্ঞা মানে কি ভাইয়া বলো তো? আজ্ঞা মানে আদেশ, আজ্ঞা মানে আদেশ, আদেশ, ঠিক আছে আদেশ করো দাসে, মানে আমি দাস, তুমি আমারে চাচা আদেশ করো শুধু, শাস্তি নরাধমে মানে ওই অধম রে, ওই নর অধম মানে ওই মানুষ অধমটাকে আমি শাস্তি দিয়ে দেই, তুমি চাচা শুধু আমার আদেশ করো। মেঘনাথ বলতেছে তব জন্মপুরে তার পদার্পণ করে, মানে ও আমার জন্মপুরে কিভাবে পদার্পণ করে, তার চাচা, চাচা, হ্যাঁ। এরপরে দেখো, এরপরে এটার সাথে আরো যুক্ত হবে বনবাসী, মানে কি তব জন্মপুরে তার, মানে দেখো তব জন্মপুরে আমার, তোমার জন্মপুরে তার চাচা পদার্পণ করে বনবাসী, মানে একজন বনবাসী, তোমার জন্ম মানে তোমার জন্মপুর যেটা, তোমার এত বড় রাজ্যে তোমার জন্ম, সেইখানে একটা বনবাসী, বনবাসী কাদের বলা হয়? যাদের বনে বাস দিয়ে দেওয়া হয়, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ওরা কিভাবে এসে প্রবেশ করে? মেঘনাথ বলতেছে দেখো, এরপরে আরেকটা লাইন আছে সুন্দর, এটা নন্দন কাননে, নন্দন কাননে মানে ফুলের বাগানে, ঠিক আছে নন্দন মানে ফুল, ফুলের বাগানে ভ্রমে দুরাচার দৈত্য, মানে কি ভ্রমণ করে, ভ্রমে মানে কি ভ্রমণ করে, ভ্রমণ, হ্যাঁ ভ্রমে মানে কি ভ্রমণ, দুরাচার দৈত্য মানে কি ফুলের বাগানে দৈত্য ভ্রমণ করবে, এটা কি হইলো কিছু? মানে ও বলতেছে যে আমাদের ফুলের বাগানে এখানে ওই দৈত্যরে আমরা কেন আনবো, ওটা তুমি কেন আনলা? বলতেছে প্রফুল্ল কমলে কীটবাস, মানে কি সুন্দর কমলে, কমল কমল ফুল, কমল মানে পদ্মবন, পদ্মবন, কমল মানে হচ্ছে পদ্মবন, হ্যাঁ কমল মানে পদ্মবন, মানে সুন্দর পদ্মবনে কীটবাস, মানে এত সুন্দর একটা পদ্মবন, এখানে যে আমার পোকামাকড় তুমি বসবাস করতেছে, দেখো লক্ষণটা কি ছোট করতেছে, এখানে যত ছোট করা আছে সব লক্ষণ আমরা ছোট করবে। দেখো
কি বলতেছে, কহতা চাচা তুমি কহ, সইব কেমনে হেন অপমান আমি, মানে এই নিম্নমানের অপমান আমি কিভাবে সহ্য করবো চাচা। ও বলতেছে আমি মেঘনাদ কিভাবে সহ্য করি। তারপর আবার বলতেছে ভ্রাতৃপুত্র তবে, মানে তোমার ভাইয়ের ছেলে হয়ে, ভ্রাতৃপুত্র তব, তব মানে তোমার, তোমার, হ্যাঁ তোমার, এই ভ্রাতৃপুত্র মানে কি ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে, ভ্রাতৃপুত্র কি ভাইয়ের ছেলে। এখন দেখো মানে তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি এইটা কিভাবে সহ্য করি, এই অপমান আমি কিভাবে সহ্য করি। ঠিক আছে, দেখো তুমিও হে রক্ষমণি রাক্ষসপুরের মণি। মণি কাকে বলা হয় বলো তো, তুমি তোমার যদি চোখের মণি না থাকে তুমি দেখতে পারবা, মানে অনেক বড় একটা মূল্যবান একটা জিনিস বোঝানো হয়েছে। ওকে, তুমি রাক্ষসপুরের মণি সইছ কেমনে, এই যে যে কীটবাস মানে লক্ষণ এসে রাক্ষসপুরে এসে কলঙ্কিত করে গেল, তুমি এটা কিভাবে সহ্য করলা। ঠিক আছে, এরপরে দেখো মহামন্ত্র বলে যথা নমশ্রীর ফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি। মহামন্ত্র বলে তুমি এটা বলতেছে, ওরকম বলতেছে, দেখো এটা কিভাবে আসলো, ও আর তুমি এটা কিভাবে সহ্য করতেছো এই কথা। মলিন বদন লাজে মানে লাজ করতেছে না, লাজ মানে লজ্জা করতেছে না, উত্তরিলা রথি। এখন দেখো রথি মানে এখানে বলেছি বিভীষণ। দাঁড়াও যাই একটু উঠাই, তারপর যাইতেছি আমি। দেখো আমি এটার পর কোশ্চেন নিব এরপর কোনো কোশ্চেন নিব। ঠিক আছে, দেখো উত্তরিলা রথি রাবণ অনুজ, মানে কি রাবণের ছোটকে, রাবণের অনুজকে, রাবণের অনুজ অবশ্যই বিভীষণ, তার মানে বিভীষণ উত্তর করতেছে, বিভীষণ উত্তর করতেছে যে লক্ষ্মী, এই যে দেখো আজকে একটা মেয়ে কে যেন আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস দিছিলাম যে ভাইয়া লক্ষ্মীটা কোন ক্রিয়াপদ, এটা সাধারণত 24-25 সেশনে আসছে, 24-25 সেশনে ঢাবির কোশ্চেন, আমি যদি ভুল না করি ঢাবির মানবিকের কোশ্চেন, মানবিকের আমি যদি ভুল না করি, মানবিক এর প্রশ্ন এটা আমি যদি ভুল না করি ছিল লক্ষ্মী এটা কোন ক্রিয়াপদ, এরকম একটা কোশ্চেন ছিল, আমি যদি ভুল না করি। এখন দেখো তুমিই বলবা, আমি তোমাকে কিচ্ছু বলবো না এটা কোন পদ। দেখো কি বলছে, উত্তরিলা রথি রাবণ অনুজ, মানে কি বিভীষণ উত্তর করলো লক্ষ্মী রাবণাত্মজে, মানে কি রাবণাত্মজে, আত্মজ মানে কি সন্তান, মানে রাবণের সন্তান, এটা রাবণ অনুজ, এখানে হচ্ছে বিভীষণ, রাবণ অনুজ দিয়ে বোঝাইছে বিভীষণকে। আর দেখো রাবণ আত্মজ, এই রাবণ আত্মজ দিয়ে বোঝাইছে মেঘনাথকে, মেঘনাথকে। এতটুকু তো বুঝতে পারছো, তার মানে কি উত্তরিলা রথি রাবণ অনুজ মানে বিভীষণ উত্তর করলো লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজে মানে কি মেঘনাথকে লক্ষ্য করে, মেঘনাথকে কি করে লক্ষ্য করে। এখন বলো তো এটা কোন কোন পদ হবে, লক্ষ্য করে, এই লক্ষ্য করে, তার মানে লক্ষ্মী কোন পদ। আমি একটা কোশ্চেন নিব, আর কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আমাকে জানাও, লক্ষ্মী কোন পদ বলো, কোন পদ, কোন পদ দেখি, পদ প্রকরণ তো পড়াইছি, এখন কোশ্চেনের অ্যান্সার দাও, আমার কোশ্চেনের অ্যান্সার দাও, এটা যদি অ্যান্সার না করতে পারিস না কবলে দুঃখ আছে। একজন বলছে ক্রিয়া বিশেষণ, দেখি, হ্যাঁ হ্যাঁ গুড, সাপ যেমন মাথা নত করে, ক্রিয়া বিশেষণ না, ক্রিয়া বিশেষণ কিভাবে শিখাইছিলাম রে আমি, ক্রিয়া বিশেষণ বলতেছো ক্রিয়া লক্ষ্য করে, এখন লক্ষ্য করা কি একটা কাজ না, এই বাসাল গোনা একটা কাজ না, এটা তোর কাজ বোঝাইছে না, আমি এটা লক্ষ্য করতেছি যে আমি তোমার লক্ষ্য করতেছি, এটাকে একটা কাজ না, কাজ হলে কি হয়, কাজ হলে ক্রিয়া বিশেষণ হয়, হ্যাঁ এই কাজ হলে কি ক্রিয়া বিশেষণ হয়, কাজ হলে কি ক্রিয়া বিশেষণ হয়। কমেন্ট একটাও ডিলিট করবি না, সবগুলোর দুঃখ কপালে দুঃখ আছে, তোরা ভুলে গেছিস সব পড়াশোনা বাদ দিয়ে শুধু ফেসবুক না রিলস, মানে এ একদম মানে তোমাদের উন্নতি হয়েছে, খুব উন্নতি হয়েছে। ক্রিয়া বিশেষণ কারে গায়ে পাসালগুলা, ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়ারে যেটা আপডেট করবে, মানে যে ক্রিয়ারে যেটা মডিফাই করে ওটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাস কিন্তু আছে, ক্লাস কিন্তু শেষ হয় নাই। ক্রিয়া ক্রিয়া হ্যাঁ ক্রিয়া গুড। ওকে, যারা অ্যান্সার করছো তাদের কংগ্রাচুলেশন, আর যারা বের হয়ে গেছো তাদের আরো বেশি কংগ্রাচুলেশন, কারণ তোমাদের ক্লাসটা করার দরকার নাই। ঠিক আছে, ওকে দেখো এরপর আসো, এই যে এটা আমি মুছে দেই, দেখো এরপরে চলো লক্ষ্য করে, এটা ঠিক আছে, এরপর আসো। এখন দেখো নাহি দোষী আমি, মানে কি নহি দোষী আমি, এটা বলতেছে কি উত্তরিলা রথি রাবণ অনুজ, মানে বিভীষণ লক্ষ্য করে রাবণাত্মজকে মেঘনাথকে লক্ষ্য করে বলতেছে আমি দোষী নই বৎস, মানে তুমি বাচ্চা তুমি বৎস, আমি আমি দোষী নই। ঠিক আছে, বৃথা ভর্ৎস মনে মানে কি তিরস্কার, ভর্ৎস মানে কি তিরস্কার, এটা তো বোঝাই যাচ্ছে, হ্যাঁ তিরস্কার মানে তুমি সদাই আমার গালাগালি করতেছো, মোরে তুমি বৃথা ভৎস মোরে তুমি, তুমি সদাই আমার গালাগালি করতেছো নিজ কর্মদোষে, মানে নিজের কর্মদোষে, হায় মজাইলা, মজাইলা মানে কি শেষ করে দিলা, মানে মজাইলা পাপ পূর্ণ করলাম, মজাইলা এ কনক লঙ্কা রাজা, এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি,
মানে কি বলতেছে কি এই লাইনটার মানে কি? নিজ কর্মদোষে রাবণ যেহেতু সীতারে তুইলা আনছে, এটা কি ওর দোষ হয়েছে না? তার মানে বিভীষণ বলতেছে যে মেঘনাথ তুমি আমার গালাগালি করতেছো, এত দোষ দিচ্ছ, আমি দোষী না, নিজের কর্মদোষ, মানে রাবণ নিজের দোষে ও সীতাকে তুলে আনার দোষে এই রাজ্যটাকে কলঙ্কিত করছে, এটা ওর দোষ, ওর দোষে ও রাজ্যটাকে ধ্বংস করে দিছে, এখন ও নিজেও ধ্বংস হবে, এটা বোঝাইছে, বুঝছো? এরপরে দেখো মজিলা আপনি, সেও ধ্বংস হবে। বিরত শতত পাপ দেবকুলে, মানে কি দেবকুল, মানে ওরা বলতেছে যে আমরা বিভীষণ আমাদের হচ্ছে দেবকুল, আমরা হচ্ছে পাপ থেকে শত হাত দূরে থাকবো। এই যে বিরত শতত পাপ, মানে শত হাত দূরে থাকবো, দেবকুল আমরা পাপ থেকে থাকবো শত হাত দূরে। এবে এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এই যে পাপপূর্ণ লঙ্কাপুরী হয়ে গেছে, মানে যখনই সীতারে তুলে আনছে, অপহরণ করে আনছে রাবণ, এটা তো পাপপূর্ণ হয়ে গেছে লঙ্কাপুরী। এই রাক্ষস রাজ্য আমাদের তো মানে পাপে ভরে গেছে, এটা কি আমার দোষ? আমি ওরা সাহায্য করছি, ঠিক আছে, পাপটা মুছে যাক, ঠিক আছে। এরপর দেখো প্রলয়ে যেমতি বসুধা, মানে কি প্রলয়, প্রলয় মানে কি সৃষ্টির শেষকাল, ধ্বংসকাল, যেমতি বসুধা, বসুধা মানে কি পৃথিবী, বসুধা মানে কি পৃথিবী। দেখো ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, মানে কি প্রলয়ে যেমন বসুধা মানে ধ্বংসকাল, এটাকে বলা কি ধ্বংসকাল, প্রলয় মানে কি ধ্বংসকাল, প্রলয় মানে কি ধ্বংসকাল। দেখো প্রলয় মানে ধ্বংসকালে যেভাবে পৃথিবী ধ্বংস হয়ে যায়, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, তার মানে এই অপকর্মটা করার জন্য এই লঙ্কাটা ডুবে গেছে, কাল চলিলে পাপ দ্বারা ডুবে গেছে, বুঝছো? এরপরে আসো, এরপরে আসো দেখি কি আছে। কোথায় ছিলাম আমরা? পাপপূর্ণ লঙ্কাপুরি না? আসো, আমার গলা শুকিয়ে গেছে, কতক্ষণ যাবো তোমাদের সাথে কথা বলতেছি। এই যে দেখো বলছে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তে আমি, মানে কি রাঘবের পায়ের নিচে, মানে রামের পায়ের নিচে, শুনছো কথা শুনছো, রামের পায়ের নিচে, রামের পায়ের নিচে আমার আশ্রয়, মানে কি রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তে আমি, মানে কি ওর পায়ের নিচে যে রক্ষার স্থানটা আছে ওইখানেই আমি। বিভীষণ বলতেছে এটা কিছু হইলো? তারপরে দেখো পরদোষে কে চায় মসজিদে, তার মানে পরদোষে কে চায় মসজিদে, এই পরদোষটা কার? পরদোষটা কার? পরদোষটা রাবণের। ও সীতাকে কেন তুই আনলো? লালসার কারণে, বুঝছো? এটা বলতেছে তার মানে ওর দোষে আমি কেন দোষী হব মসজিদে, ওর দোষে আমি কেন দোষী হব, এটা বলতেছে। পরদোষে কে চায় মসজিদে, তার মানে অন্যের দোষে আমি নিজেই দোষিত, অবশ্যই দূষিত হবো না, সেটা বলতেছো। রুশিলা বাসত্রাস, গম্ভীরে রুশিলা বাসত্রাস। দেখো এরপরে দেখো গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। এই যে দেখো গম্ভীরে যেমতি, গম্ভীরে যেমতি নিশীথে, নিশীথে মানে রাতে, অম্বরে মন্দ্রে মানে তোমার চিৎকার করে, জিমতেন্দ্র কপি এটা বলছে বিদ্যুৎ যেভাবে চমকায় ওটা দিয়ে বোঝাইছে, ওইভাবে চমকায় উঠছে মানে মেঘনাথ চমকায় উঠছে। দেখো এটা দিয়েই বোঝাইছে, মানে বিদ্যুৎ যেভাবে চমকায় ওঠে না, ওইভাবে মেঘনাথ চমকায় উঠছে। কি চমকায় উঠছে? ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, মানে কি রাক্ষস রাজার অনুজ, বিখ্যাত জগতে তুমি, মানে ওই বলতেছে, বিভীষণই বলতেছে ওই রকম, মানে মেঘের মতো গর্জন করে। দেখো কি বলছে, ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, মানে রাক্ষস রাজার অনুজ, আমি ধর্মপদগামী, হ্যাঁ, বিখ্যাত জগতে তুমি। ও সরি, এটা বিভীষণ না, এটা মেঘনাথ বলতেছে, সরি। যারা বিভীষণ বলছিলাম, দেখো গম্ভীরে যেমতি, এই যে এখান থেকে শুরু হয়েছে মেঘনাথের, এখান থেকে শুরু হয়েছে মেঘনাথের কথা, হ্যাঁ, মানে কি ও পুরা বজ্রের মতো উচ্চারণ করে বলতেছে রাক্ষস রাজানুজ, বিখ্যাত মানে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজাকে, রাক্ষস রাজা রাবণ, রাবণের অনুজকে বিভীষণ, রাবণের অনুজকে বিভীষণ, বিভীষণ রাবণের অনুজকে অবশ্যই বিভীষণ। তার মানে বলতেছে বিখ্যাত জগতে তুমি, ও পুরা মেঘের মতো বজ্রের মতো এই ঝঙ্কার দিয়ে ওঠে মেঘনাথ বলতেছে যে তুমি রাক্ষস রাজার অনুজ, তুমি রাবণের অনুজ বিভীষণ, তুমি তুমি হচ্ছে জগতে বিখ্যাত। এরপরে দেখো কি বলতেছে, কোন ধর্মমতে কহ দাসে, মানে কোন ধর্মমতে, কোন ধর্মের দিক দিয়ে কহ দাসে, তুমি দাসরে বলো শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। এরপর আছে জলাঞ্জলি, বুঝছো? মানে কি বলছে, তুমি কোন ধর্মমতে তোমার নিজের জাতটাকে জলাঞ্জলি দিলা, এটা ও বলতেছে যে আমার বলো তুমি জলাঞ্জলি। দেখো প্রায় শেষ পর্যায়ে, প্রায় শেষ পর্যায়ে, প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তোমরা যারা মনোযোগ সহকারে এখনো ক্লাস আছো, তোমাদের আসলেই মানে তোমাদের পড়ার আগ্রহ আছে, আমি বুঝতে পারতেছি, কারণ এতক্ষণ যাবৎ যাদের পড়ার আগ্রহ নাই ওরা এতক্ষণ চলে গেছে, আমি জানি। তোমরা যে করে আসো, আমি তোমাদের বলি তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা 80%, 80% বলবো না আমি, 90 থেকে 95%, 5% হচ্ছে তোমার 10 to
5% হচ্ছে তোমার লাক। এই লাখটাকে তুমি এখন তোমাদের যে ডেডিকেশন, তোমরা 90 থেকে 95% তোমরা চান্স পর দিকে আগায় গেছো। এখন 10%, 5% আমি ধরছি লাখ, আর 5% কি জানো? এই 5% হচ্ছে তোমরা এখন যদি পড়াশোনাটা ছেড়ে দাও, তোমরা যদি এখন পড়াশোনাটা ছেড়ে দাও তোমরা চান্স পাবো না। তোমাদের এখনো সময় আছে, তোমরা পড়াশোনাটা চালাই দেবা, তোমাদের যথেষ্ট আগ্রহ আছে, যথেষ্ট ধৈর্যশীল তোমরা। আর আল্লাহ অবশ্যই ধৈর্যশীলকে পছন্দ করেন। পড়াশোনা চালাই দাও, আল্লাহ ভরসা, বুঝছো? ঠিক আছে, চলো ক্লাসে ফিরি। কোথায় আছে? শাস্ত্র বলে, ও এতটুকু তো শেষ আমাদের না, এতটুকু তো শেষ। মানে তুমি কোন ধর্মের গুণে তুমি তোমার নিজের জাতকে তুমি জলাঞ্জলি দিলা? শাস্ত্র বলে, মানে শাস্ত্র, বড় বড় শাস্ত্র, ঋগ্বেদ যা আছে, মানে বড় বড় লেখনী বইগুলা বলে, গুণবান যদি পরজন, মানে কি পর যদি গুণবানও হয়, গুণহীন স্বজন, মানে যার কোনো গুণ নাই, স্বজন মানে আপন জনের গুণ নাই। মানে বলতেছি কি, দেখো বিষয়টা বুঝো। মানে তোমার এক সাইডে লোক আছে যার গুণে ভরপুর, কিন্তু ও তোমার আপন না। আর এক পাশে একটা লোক আছে, ওর কোনো গুণ নাই, কিচ্ছু নাই, ও তোমার আপন জন। দেখো কি বলছে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। মানে কি বলছে বলো তো এটা? মানে কি, যার কোনো গুণ নাই, তোমার আপন জন, ওর গুণ না থাক, ওই তোমার কাছে শ্রেয়, ওই তোমার শ্রেষ্ঠ। যার গুণ আছে কিন্তু তোমার আপন না, ও তোমার কোনো কাজে আসবে না, এটা বলা হয়েছে। ক্লিয়ার বাচ্চারা? এরপরে দেখো, এ শিক্ষা হে রক্ষবর, মানে বলতেছে মেঘনাথ বলতেছে ওর চাচারে, হে শিক্ষা হে রক্ষবর কোথায় শিখলে? তুমি এই শিক্ষাটা কোথায় শিখলে চাচা? তুমি আমাকে বলো তো, এটা তুমি কিভাবে শিখলে? এই রক্ষবর দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো তো? বিভীষণকে। বিভীষণ রক্ষবর দ্বারা কাকে বোঝানো হয়েছে? বিভীষণ। কিন্তু বৃথা গঞ্জিত মা, মানে কি? গঞ্জি মানে কি? এই যে দেখছো আবার চলে আসছে, গঞ্জি মানে তিরস্কার, মানে বৃথা গঞ্জিত মা, তোমাকে আমি সুদাই তিরস্কার করতেছি। হেন সহবাসে, মানে কি? ওদের, এই বাচ্চারা, এটা কিন্তু মানে সাথে বসবাস করা, লিখে দে তোরা তো, আবার তোদের তো মাথায় সমস্যা আছে। সাথে বসবাস, হ্যাঁ, সাথে বসবাস করা। তোরা তো দুষ্টু, তোরা তো ভণ্ডামি তো চিনি, মানে ভণ্ডামি করা হচ্ছে তোদের স্বভাব, মানে অভ্যাস, স্বভাব তোদের। বলছে হেন সহবাসে, মানে সাথে, তুমি যাদের নিজ জাতের সাথে, হেন সহবাসে, নিজ জাতের সাথে তুমি বসবাস করে, হে পিতৃব্য, তুমি নিজ জাতের সাথে বসবাস করে বর্বরতা কেন না শিখবে? এই নিচু মনের মানসিকতা তুমি কেন শিখবে না বলো আমাকে? এরপরে দেখছে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, মানে তোমার গতি হচ্ছে নিচ দিকে, তুমি তো নিচের দিকে যাবাই, তোমার লক্ষ্য তো নিচের দিকে হবে। আচ্ছা ধরো তোমার টার্গেট কিছু আছে, টার্গেট তোমার যদি হয় ঢাকা ইউনিভার্সিটি, তুমি ঢাকা ইউনিভার্সিটি মিস করে রাজশাহী পেতে পারো। তোমার টার্গেট যদি হয় ন্যাশনাল ইউনিভার্সিটি, তুমি ন্যাশনাল মিস করে আর যাওয়া হবে না। তার মানে তোমার গতি যদি তোমার টার্গেটের নিচ দিকে হয়, তুমি তো নিচ দিকে যাবাই, তার থেকে নিচ দিকে যাবা। ঠিক আছে, এই ছিল ওরা বিভীষণপতি মেঘনাথ। কোশ্চেন চাচ্ছি। এই রুমানা বিনতে রুমি, তুমি বলো তো তুমি বুঝছো কিনা ভাইয়া? আমাকে একটু বইলো তো ভাইয়া। ভাগ্য পরিবর্তন আমি করে দেবো, ঠিক। আল্লাহ বলেন তুমি চেষ্টা করো, চেষ্টাকারীকে পরিশ্রম করে। এই ক্লাস কিন্তু শেষ হয় নাই, রিটেনের আর একটু পার্ট আছে। এই রোমানা বিনতে রুমি, তুমি বুঝছো কিনা? আর পরে যারা আসতো তারা কি বুঝছো কিনা? ভাইয়া মেঘনাথকে কি মেরে ফেলে? হ্যাঁ, মেঘনাথকে মেরে ফেলে। এটা আমি তোমাদের বলে দেই, এটা হচ্ছে মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া। তোমাদের কোন কাব্য থেকে নেওয়া? মেঘনাদবধ কাব্য থেকে। এটা মাথায় রেখো, হ্যাঁ। তোমার বিভীষণপতি মেঘনাথ যদি বলা হয় কোথা থেকে নেওয়া, সেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য থেকে, মেঘনাদবধ কাব্য হতে নেওয়া। এখন মেঘনাদবধ কাব্যর স্বর্গ আছে 9টা, 9 স্বর্গ। ঠিক আছে, স্বর্গ বানান কে ভাবে না, খালি স্বর্গ হবে, দেখো তো একটু। 9টি স্বর্গ আছে। কয়টি স্বর্গ আছে? 9টি স্বর্গ। আমি শুধু এইভাবে লিখলাম, বানান ভুল হতে পারে, দেখে নিও। 9টি স্বর্গ আছে। এখন কোন স্বর্গে এই কবিতাটা বলা আছে? সেটা হচ্ছে 6 নং স্বর্গে বলা আছে। 6 নং স্বর্গে, হ্যাঁ, 6 নং স্বর্গ হতে নিয়েছে, 6 নং স্বর্গ হতে নিয়েছে, মাথায় রাখবে। মানে মেঘনাদবধ কাব্য মোট হচ্ছে তোমার 9টি স্বর্গে বিভক্ত, মানে 9টি চ্যাপ্টার বলতে পারো তোমরা, 9টি ভাগ বলতে পারো, এটা বিভক্ত। এইখানে কোন স্বর্গ হতে নিছে এই কবিতাটা? গেল, শেষ, শুধু 6 লিখে দিলাম, এত কষ্ট করে লিখলাম। 6 নং স্বর্গ হতে নিছে। ক্লিয়ার কিনা বলো তো? তুমি বিশ্বাস করতে পারবো না আমার যে কি পরিমাণ ক্ষুধা লাগছে, মানে এখন মনে হচ্ছে আমি, মানে কঠিন ক্ষুধা লাগছে আমার। এতক্ষণ মানে পুরা টানা বক বক করতেইছে, কোনো থামা নাই।
বুঝছো কিনা? তোমরা বুঝলে পরে ক্লাসটা সার্থক। ক্লাস আরেকটু আছে, ক্লাস শেষ হয় নাই, ক্লাস আরেকটু আছে। আচ্ছা, গম্ভীরে যেমতি আরেকটু মানে কি? গম্ভীরে যেমতি ওটা কি আমি তোমাকে বলি। মানে মেঘনা তোর কথা শুনে ধরো বজ্র কিভাবে চমকায়, ওইরকম চমকানোর মতো নিজে চমকাই গিয়ে কথা বলতেছে। ওরে তারপরে কি একটা লাইন ছিল, ওই লাইনটা কোথায় গেছে, আবার উপরে আছে। ওইরকম ভাবে উত্তর দিছে। বুঝছো বুঝছো বুঝছো? স্থান মানে কি? স্থান দেওয়া। আরে বলো, স্থান মানে কি? স্থাপন। স্থান মানে কি? স্থাপন। হ্যাঁ, বলো বলো। এরপরে কে কোশ্চেন করছিল এটা, ফাতেমা নাকি? আরেকবার ক্লাসটা করলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ ফাতেমা, তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো? আর কে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, অনুবাদ আসলে কি শুধু বাংলাটা লিখবো নাকি ইংরেজিটা তুলে তারপর লিখবো? শুধু বাংলা ভাই, তোমার ইংরেজি তুলতে হবে না, আমি তোমাকে বলি। এই কারণে তোমাদের একটা পরীক্ষা নিবো। তোমাদের এক্সাম আছে কিন্তু, এক্সাম নিয়ে শেষে কথা বলবো। এক্সাম এক্সাম নিয়ে শেষে কথা বলবো। অনুবাদ নিয়ে যার যত কোশ্চেন আছে এক্সাম নিয়ে শেষে বলবো। তোমাদের সাথে আমার ক্লাস কিন্তু শেষ পর্যায়ে, জানো? আমার ক্লাস কিন্তু শেষ পর্যায়ে। আমার ক্লাস শেষ পর্যায়ে। ক্লাসে এই যে আজকে মনে করো যে রিটার্নটা মোটামুটি শেষ হয়ে যাবে, আর সর্বোচ্চ 2টা ক্লাস লাগতে পারে। 2টা ক্লাস পড়াইলে পরে মোটামুটি তোমাদের সব শেষ। 2টা ক্লাসে, একটা ক্লাসে লাল সালু আর তোমাকে সিরাজউদ্দৌলা পড়াবো, লাল সালু প্লাস সিরাজউদ্দৌলা পড়াবো, সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা পড়াবো। আর বাকি যে টপিকগুলো আছে আমি দেখবো যে এরপর আর কি কি বাকি আছে জিনিসগুলা, ওই বাকিগুলো জাস্ট একদিনে পড়াই দিব, শেষ। দুর্মতি মানে নিচু জাত বুদ্ধি দিয়ে বোঝাইছে, বুঝছো? লাস্টটা কুজন পাখি, লাস্টটা কোনটা? ফাতেমা বুঝো নাই তুমি? আমি কমেন্ট তো দেখি নাই, আবার আবার কিছু কমেন্ট করছো তোমরা কেউ? জবাইর ভূমিকম্পে বেঁচে আসো দেখা যায়। হ্যাঁ ভাই, ভূমিকম্পে বেঁচে আছি ভাই। আপনার কি ভাই, আপনি কি মানে মরে গিয়ে কমেন্ট করছেন নাকি? বুঝলাম না ভাই। উদ্ভাসের এক্সাম আজকে 21 পাইছি বাংলায়। কত মার্কের এক্সাম ছিল অন্তরা? আর কি কেউ কি কোনো কমেন্ট মানে কোনো কোশ্চেন করছো? কোশ্চেনগুলো পর আবার একটু জানাও তো আমাকে। তো কোশ্চেন দেখতে পাচ্ছি না। লাস্টটা কুজন পাখি, লাস্টটা কোনটা? এই যে এই যে গতি যার নিচ না। আচ্ছা তোমাকে আমি বললাম যে তোমার গতি ধরো, তোমার টার্গেটই নিচ, তোমার টার্গেটই নিচ, বুঝছো? ভাই দেখ আবার কি একটা অবস্থা। তোমার গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি। তার মানে তোমার চিন্তা ভাবনা নিচের দিকে, তুমি কি উপরের দিকে যাবা? তুমি তো উপরের দিকে যাবে না। আমি তোমাকে যেটা দিয়ে বুঝাইছি, তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় আসবা। তোমার টার্গেট যদি ন্যাশনাল, ওটা নিচের দিকে। আমি কারোর কিন্তু ছোট করতেছি না, আমি তো জাস্ট বোঝানোর জন্য। অবশ্যই এগুলো মাথায় রাখবা, যাই বলি ক্লাসে উদাহরণ দিই, জাস্ট বোঝানোর জন্য, কারো ছোট করা না, বুঝছো? তাহলে ওটা কি, ওটা নিচের দিকে যাবে। ঠিক আছে? তোমাদের সাথে আমার আর খুব বেশি ক্লাস নাই, 2টা ক্লাসের মতো আর লাগতে পারে। এরপরে তোমাদের সাথে এই দীর্ঘ লং জার্নি প্রায় শেষ, প্রায় শেষের দিকে। ভাইয়া তুমি নিজ কর্মে দোষী, এই কথাটা কে কাকে বলছে? তুমি নিজ কর্মে দোষী, তুমি নিজ কর্মে দোষী না। এটা বলছে বিভীষণ, বলছে রাবণকে। রাবণ হচ্ছে সীতাকে তুলে নিয়ে আসছে। রাবণ সীতাকে তুলে আনছে না, রাবণ অপসরণ। অপসরণ কাকে? সীতাকে। সীতাকে এই কারণে বলছে যে নিজের দোষে তুমি রাবণ, নিজের দোষে তুমি দোষী হয়েছো, তুমি তো ধ্বংস হবা, তোমার দোষে আমি কেন ধ্বংস হবো? এটা বিভীষণ বলছে। MCQ 60-21। কেমনে কি? এত খারাপ তো হওয়ার কথা না ভাই। ভাই গদ্যপদ্য টপিকটা দিবেন না, শর্ট আর অতিরিক্ত। তোমাকে আজকে আমি পড়াইলাম না, আমি শর্ট আমি তোমার কালকে দিয়ে দিছি না? আচ্ছা কালকে দিয়ে দিছি। কে রে? ওয়ালিবুল্লাহ, তুমি তো ক্লাস করো, তুমি তো ক্লাস করো না। এটা 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 কেমন হলো কোশ্চেন? আমি কালকে তোমার বাড়তি শর্ট সিলেবাসের বাইরে যে 5টা পড়া লাগবে গদ্য দিয়ে দিছি না? আজকে আমি পদ্য এরপরে বাড়তি যে কটা পড়া লাগবে ওটা তো দিয়ে দিব। একটা তো পড়াই দিলাম, বিভীষণের প্রতি মেঘনাথ, আর 4টা আছে। ভাই মানে কোনটা কোনটা কোশ্চেন করছো? গঞ্জি মানে তিরস্কার। আমি একটু পানি খাই, হ্যাঁ? আমার গলা শুকিয়ে গেছে, আমি একটু পানি খাই। তোমরা কমেন্ট করো, আমি একটু পানি খেয়ে আসি। দাঁড়াও দেখি পানি কি আছে কিনা। পানি না থাকলে তো কপালে দুঃখ আছে। পানি নাই রে, দেখছিস মরার সময় একটু পানি পানি যদি না পাওয়া যায়। পানি পানি পেলাম না, দেখছো? পানি নাই, পানি নাই, রুমে পানি নাই। পানির জন্য নিচে যেতে হবে এখন, আবার নিচে যেতে হবে।
ম্যারাথন ক্লাস চাও না? দেখি দু একটা একটা ক্লাস নিতে পারি ম্যারাথনে, তোমরা যদি চাও। ইচ্ছা, দরকার তো নাই, সব তো টপিক তো শেষই প্রায়। দেখি ম্যারাথন ক্লাসে যদি আসাল্লাহ দরকার পড়ে আসবো। আপনি আমাদের এক্সাম পর্যন্ত থাকেন, নয়তো সাহস পাবো কীভাবে? সাহস তোমরা অবশ্যই পাবা, ভাই থাকবে, আমি আছি, তোমাদের সাহস দেওয়ার জন্য তো অবশ্যই থাকবো, এত কোনো সমস্যা নাই। রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করানোর জন্য তোমাদের রেগুলার ইনশাল্লাহ এক্সাম নেওয়ার চেষ্টা করা হবে। এমসিকিউ ম্যারাথন ক্লাস নিয়েন ভাইয়া, দেখি একটা ক্লাস নিব তোমাদের, যদি সময় হয় তেমন, যদি দরকার পড়ে, আমার মনে হয় যে দরকার। জলাঞ্জলি মানে কি? এই বলো, জলাঞ্জলি, জলে অঞ্জলি, অঞ্জলি মানে কি? মানে দিয়ে দে একবারে, জলে বলে না আমার, এই বাসাল, এটি বলিস না তোরা যে আমার 10 টাকা আজকে জলাঞ্জলি গেল বন্ধুদের পিছনে, 10 টাকা, 100 টাকা আমার গচ্চা গেল। এই যে গচ্চা তো ভালো করতে বুঝো না, এটা এটা ভালো বুঝো, 100 টাকা গচ্চা গেল, শেষ আমার 100 টাকা মায়ের গেল। এ মায়ের মায়ের জলাঞ্জলি মানে 100 টাকা মায়ের গেল। এ মায়ের মানে কিন্তু এই যে এ মায়ের না, বুঝছো, মানে মায়ের গেল, বুঝছো, জলাঞ্জলি। ওকে, কি জ্ঞাতিত্ব? আচ্ছা, জ্ঞাতিত্ব মানে আমার যা, তুমি আমার জাতের ধরো, আচ্ছা তুমি আমার মেয়ের মেয়ে, আমার জ্ঞাতিত্ব তুমি, এরকম বোঝে না যে আমার জাত ধর্ম বোঝাইতে তুমি আমার জাতের, এই কারণে বোঝায় জ্ঞাতিত্ব, ঠিক আছে? ভাইয়া কই দিছেন বলতে বুঝলাম না। কুজন পাখি, আবার কোশ্চেনটা ভালো করে করো। কই দিছেন বলতে তো আমি বুঝলাম না। মেঘনাথ এক ক্লাসে ক্লিয়ার, হ্যাঁ। সাহস পাবো, সমস্যা নাই। ওকে, পরিত্যাগ, জলাঞ্জলি। ক্লাস তো হচ্ছে, ম্যারাথন ক্লাস তো ভাই কতগুলা নিয়ে ফেলাইছে প্রায়। সবাই তো নিচ্ছে ম্যারাথন। ভাই এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করান প্লিজ। প্র্যাকটিস তো তোমাদের করতে বলছি, তোমরা তো করবাই, অবশ্যই করবা, করে ফেলবা। ত্যাগ করা ভাইয়া। ভাইয়া, আয়াত, শুধু ভাই বললে হবে ভাই, আমাকে শুধু ভাই বললেই হবে। 4 আলিফ টান দেওয়ার দরকার নেই, 10 আলিফ টান দিছো, যাই হোক। কি বলো, কোশ্চেন করো, কোশ্চেন করো। শাস্ত্রে বলে পর পর সদা, এটা একটু বলবেন ভাই। হ্যাঁ, তোমার আপনজনই তোমার সব, পর তোমার কখনো কাজে আসে না, বুঝছো, এটাই বোঝাইছে। মানে তোমার আপনজন নির্গুণ হোক, মানে ওর কোনো গুণ না থাক, পরের জন্য শতগুণ থাক। ধরো তোমার পাশের পাশের একজনের মনে করো 10 লাখ টাকার একটা বিল্ডিং আছে, তোমার নাই কিচ্ছু, পাশের পাশের কেউ কি দিবে তোমাকে? তোমার আপন জানি তোমার বিপদে এসে পাশে দাঁড়াবে। ওই 10 লাখ টাকাতে বলবে না যে আমি তোর 2 লাখ টাকা দিচ্ছি, তুই কাজে লাগা, কেউ বলবে না, বুঝছো? এখানে বলছে আপন জনই সব, পর পরই সবসময়, বুঝছো? ঠাই নাই, ঠাই নাই। আমি থাকবো ইনশাল্লাহ, সমস্যা নাই। ও আবার তোমার প্রথম থেকে তুমি কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং করে নেবা, আবার দেখবা, ক্লাসটা দেখে নিবা, তাইলেই হবে। জ্ঞাতিত্ব অর্থ একবার বলে দিছি ভাই, আফরোজা, একবার অ্যান্সার দিছি। নিজের জাতি, নিজের জাত বোঝাইতে বলা হয় তুমি আমার জ্ঞাতিত্ব, এরকম। সরি ভাইয়া, কেন আবার সরি কেন? ক্লিয়ার হলে আবার সরি কেন? পরীক্ষা চলবে ভাই, সব পরীক্ষা চলবে, আমি তো বললামই। তোমাদের রবিবার দিন একটা এক্সাম আছে, ক্লাস শেষ হয় নাই কিন্তু, ক্লাস আছে। আজকে তোমাদের 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা ক্লাস নেবো আজকে। আজকে পারবা না? স্ট্যামিনা আছে না? আরো আরো 3 ঘন্টা ক্লাস নেবো, পারবা? মলিন বদন লাজে উত্তরিল রথি, হ্যাঁ মলিন বদন লাজে, ও লজ্জার সাথে উত্তর দিছে, শেষ। এটাই তো, আর কি, এই হইলেই তো হয়ে যায়। বুঝে নিবা দু একটা জিনিস। নন্দন কাননে, এইখানে আরেকটু বলবেন ভাইয়া, নন্দন কাননে মানে কি? ও বলছে যে নন্দন কাননে যায় বড় বড়, মানে ফুল, ফুলে কারা থাকবে? ফুলে থাকবে মনে করো তোমার প্রজাপতি, আমি কিন্তু এখানে নাই, আমি তোমাকে বোঝাচ্ছি। ফুলে কারা বসবে? প্রজাপতি, রাজহাঁস, স্বচ্ছ সরোবরে খেলা করবে। ওই নন্দন কাননে যদি কীট বাস করে, মানে কীট পতঙ্গ বাস করবে, ওই নন্দন কানন মানে ফুলের বাগানটা কি সুন্দর থাকবে? কানন মানে বাগান, নন্দন মানে ফুল। ওকে, কেক তুমি আমাকে পাঠাই দিও আম্মু, বুঝছো? আমার কাছে তো নাই, প্রচুর ক্ষুধা লাগছে, একদম খাই নাই আমি, কিচ্ছু হয় নাই। কি পরিমাণ যে ক্ষুধা লাগছে, কঠিন, যে পরিমাণ মানে চিল্লাইলাম তোমাদের সাথে, এটাই আশা করি শেষ, বুঝছো? কঠিন ক্ষুধা লাগছে। জি ভাইয়া, আবার 10, ও তুমি তো প্রায় 50 শালিক টান দিচ্ছ। ওকে, ও 8+ আওয়ার্স থাকতে পারবো। এই, রিটেনের সাজেশন দেন, এতদিন পরে কি দিচ্ছি আমি? রিটেনের সাজেশন দিচ্ছি, রিটেন ক্লাসই তো হচ্ছে। এইটা কোনো তুমি কথা বললা এতক্ষণ পর? হ্যাঁ সমস্যা নাই, আমি ঠিক আছে, আমি ক্লাস নিতে পারবো 3-4 ঘন্টা আরো।
ব্রেক দেন না, ক্লাস শেষ করে দেবো ভাই। নন্দনকানন ফুলের বাগান আমিও খাই নাই ভাইয়া। তুমি না খেয়ে তুমি শুনতেছো কথা আর আমি বলতেছি, তুমি বুঝো শোনার মধ্যে আর বলার মধ্যে কি পরিমাণে স্ট্যামিনা করা যায়, কতটা ডিফারেন্ট। আর যাই হোক, তোমাদেরও ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। ভাই আপনি খেয়ে আসেন, আমি খেয়ে আসলে পরে তোমরা বসে থাকবে 10 মিনিট, দরকার নেই। আসো শেষ করে দেই, ক্লাস শেষ হয়ে যাবে এখন, খুব বেশি টপিক নাই। এই যে এখন দেখো, প্রথমে যাই আমরা, এটা কি পড়াইছে কিনা, কোনটা আছে দেখি। হ্যাঁ এই যে দেখো, প্রথমটা চলে আসছে, এই দেখা যাচ্ছে কিনা, না একটু জুম করবো বলো তোমাকে। এখন ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে কিনা, জুম ঠিক আছে কিনা? ওকে ওকে, আচ্ছা খুব বেশিক্ষণ থাকতে হবে না, অনেক কষ্ট করছে এতক্ষণ পর্যন্ত, আর কষ্ট খুব বেশিক্ষণ না করলেও চলবে। দেখো কি বলছে, প্রথমে দেওয়া আছে বিভীষণপতি মেঘনাথের। বিভীষণপতি মেঘনাথ প্রথম, নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। এই যে যাদের যত কোশ্চেন ছিল না, এখানে অ্যান্সার পেয়ে যাবা। মানে নির্গুণ স্বজন শ্রেয় মানে আমার আপন জন যদি ওর কোনো গুণ না থাকে, ওই আমার কাছে শ্রেষ্ঠ। পর সবসময় পরই থাকে, এটা ব্যাখ্যা করছে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট আসছে 19-20-এ। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে, মানে কি, ওই লক্ষণ কিভাবে প্রবেশ করলো, হচ্ছে কলঙ্ক যুদ্ধের দ্বারা আমি শেষ করে দেবো এটা। এই যে দেখো, চন্ডালে বসা মানে রাজার আলোয়, এগুলো কি তোমরা এখন ব্যাখ্যা করতে পারবা না বাচ্চারা? পারবা কিনা বলো তো? তাহলে এটা দেখি, আমরা চলে যাই একটা একটা করে দেখে। স্থপিলা বিদুরে বিধি স্থানুল্ললাটে, এটা দেখো, স্থপিলা বিদুরে বিধি স্থানুল্ললাটে বলতে বোঝানো হয়েছে বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। নিকম্বিলা যজ্ঞাগারে মেঘনাথের সঙ্গে কথোপকথনে বিভীষণ নিজেকে রাঘব দাস হিসেবে অভিহিত করেন। তার মানে ও বলতেছে যে চাঁদ তো আকাশে শোভা পায়, চাঁদ কি কখনো মাটিতে শোভা পায়? ওই যে ওই লাইনটা দ্বারা এটা কিন্তু বলে দিছি আমি। তার মানে তুমি বিভীষণ, তুমি চাচা, তুমি হচ্ছে উপরে যাতে, তুমি কিভাবে তুমি রাঘবের দাস বলে তুমি নিজের সম্বোধন করো? এই কথা শুনে মেঘনাথ বিভীষণকে তার নিজের বংশমর্যাদার কথা স্মরণ করিয়ে দেন। তার মধ্যে বিধাতা যেমন চাঁদকে মাটি থেকে অনেক উপরে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, তেমনি তাদের বংশমর্যাদা অনেকের চেয়ে উচ্চে অবস্থিত। এমন মর্যাদা ছেড়ে বিভীষণ কিভাবে নিজেকে রাঘব দাস বলেন তা মেঘনাথের কাছে বিস্ময়ের মনে হয়। এটা বুঝাইছি না? এরপরে দেখো, এরপরে দেখো, এই যারা কোশ্চেন করে না ভাই রিটার্নে সাজেশন, ওদের সাজেশন দিচ্ছি, ওরা ক্লাসে থাকে না, ওরা কোশ্চেন করে দেয় ভাই সাজেশন কই। এটা শেষ, দেখি আর কিছু আছে কিনা। না না, আরো আছে। কত বড় হয়ে গেছে এটা, দেখছো? ঠিক আছে, এখন আসো এরপরে দেখি আর কি কি আছে। আমি শুধু তোমাকে নামগুলো বলে দিই, তোমরা এগুলো পড়ে নিবা জাস্ট, তাহলেই হবে। এই যে এটা দিয়ে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, তোমরা দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো নিজেরা। HW তোমাদের এগুলা প্র্যাকটিস করবা। পৃথিবীর রণ রক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে মনে করেন কেন? সুচেতনা এটার, বুঝছো? এই সুচেতনা মানে কি, আমি তোমাকে জাস্ট একটু সংক্ষেপে বলে দিই। সুচেতনা মানে হচ্ছে শুভ চেতনা। কবি বলছে যে আমাদের দেশে এখন শুভ চেতনা মানে ভালো চেতনার মানুষজনের খুবই অভাব। এই কারণে দেশের এত অবনতি হচ্ছে। ভালো চেতনা যখন মানুষের মাঝে আসবে, তখন দেশ উন্নতির দিকে যাবে। এই নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, জাস্ট একবার দুইবার রিডিং করে নিবা, কঠিন না, বুঝছো? কঠিন হলে আমি বুঝাই দিতাম। এই যে দেখো, বাতাসকে পরম সূর্যপরোজ্জ্বল বলে কবি কি বোঝাতে চেয়েছেন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখতে পারো তোমরা। এরপরে আসো, এই পথে আলো জ্বেলে, কোন পথে? শুভ চেতনার পথে আলো জ্বেলে, ঠিক আছে? শুভ চেতনার পথে আলো জ্বেলে, এটা ইম্পর্টেন্ট আছে। দেখো, ক্লান্তিহীন নাবিক, ভালো মানব সমাজ বলতে কি বুঝিয়েছেন, এগুলো তুমি যদি একবার কবিতাটা রিডিং করো তাহলে পারবা। এই দেখো, এটা হচ্ছে পদ্মা। ওই যে সময় বললাম না পদ্মা ছিল, এটা হচ্ছে পদ্মার, এটা হচ্ছে পদ্মার। মানে কি, এটা হচ্ছে পদ্মায় বোঝাইছে। পদ্মায় ধরো তোমার পদ্মায় কি হয়, পদ্মার এক পার ভাঙবে আর এক পার গড়বে। জীবনটা এরকমই, ধরো তোমার কাছে কিছু দুঃখ আসবে, কিছু সুখ আসবে। পদ্মায় যেমন ভেঙে নতুন চর যেটা পড়ে, ওই জায়গায় কিন্তু প্রচুর ফসল হয়, পলিমাটি জমা হয়। সেই পদ্মা নিয়েই একটু কথাবার্তা বলছে। মানে এই পদ্মার মানুষের সংগ্রামী জীবনটাকে দেখা গেছে। পদ্মার পারে যে মানুষজন থাকে, ওই সংগ্রামের মধ্যে ওই জীবন ভাঙবে মরবে, এই এই আতঙ্কের মধ্যেও তারা চাষবাস করে, তারা সোনার ফসলগুলা তুলে। এইগুলো নিয়ে কথা বলা হয়েছে, একটু দেখো। কঠিন না, বুঝছো? এগুলো কঠিন না, এগুলো তোমরা একটু দেখলে হবে। কঠিন না, কঠিন যেটা ছিল সেটা বুঝাই দিছি। কঠিন যেটা ছিল, বুঝছো, সেটা বুঝাই দিছি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে দেখো, এটা হচ্ছে নুরুল উদ্দিনের কথা। নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। এটা হচ্ছে নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়। এটা হচ্ছে নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়। নুরুল উদ্দিন, আমি শুধু নুরুল উদ্দিন লিখে দিলাম, নুরুল উদ্দিন, বুঝছো? এটা হচ্ছে নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়, নুরুল উদ্দিন। দেখো দেখো দেখো, এটা হচ্ছে নুরুল উদ্দিন। মানে এখানে বলছে যে
নুরুল উদ্দিন ছিল 1199 খ্রিস্টাব্দে, যখন অন্যায় অত্যাচার বিরুদ্ধে আসতো তখন নুরুল উদ্দিন ঝাঁপাই পড়তো, একজন সাধারণ কৃষক ছিল। এখন তার কথাই বলা হয়েছে, যখন আবার দেশে আবার লুটতরাজ শুরু হয় পাকিস্তানিরা আসাতে, তখন ওই সময় বলছে যে যখনই দেশে অশুভ চেতনাগুলো আসে তখনই মনে করো যে নুরুল উদ্দিনের কথা কবির মনে পড়ে যায়, যে ও আসবে, এসে মনে করো যে সবকিছু আবার ওর ডাকে মানুষজন সাড়া দিয়ে এর বিরুদ্ধে আবার ঝাঁপাই পড়বে, এই কথা বলা হয়েছে, বুঝছো? এরপরে দেখো, দেখে আর কি আছে। আমি তোমাকে কিন্তু বলছি যেগুলা আমি এখানে দিছি, তোমার শর্ট সিলেবাসে 7টা আছে কবিতা, 7টা আছে গদ্য, এর বাইরে 5টা গদ্য আমি তোমাকে দিয়ে দিছি। সেটা কি কি দিছি তোমাকে মনে আছে? গৃহ দিছি, আহ্বান দিছি, বাংলা নব্যলেখকদের প্রতি নিবেদন, নেকলেস, আর দিছিলাম কি, আর হচ্ছে মহাজাগতিক কিউরেটর। এখানে তোমাকে আমি কি কি দিছি? 5টা। বাইরের 5টা শর্ট সিলেবাস তো তোমরা জানোই, বাইরের 5টা হচ্ছে বিভীষণপতি মেঘনাদ, পদ্মা, সুচেতনা, তারপরে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, আর একটা হচ্ছে ছবি। ঠিক আছে, আসো। শেষ হয়ে যাবে এখনই, অল্প একটু ধৈর্য ধরো, ক্লাস শেষ হয়ে যাবে। আর কষ্ট করতে হবে না, অনেকক্ষণ পড়ছো, অনেক পড়ছো। এই যে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, কিছু কোশ্চেন দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করতে পারো। এই যে ছবি, ছবির মতো দেশ, এই ছবির দেশটা দিয়ে আমি কি বোঝাচ্ছি আমি তোমাকে বলে দিই। এই ছবি দিয়ে বোঝাই যে বাংলাদেশের নতুন দেশ, মানে স্বাধীনতার পর যে দেশটা পাইছে না, স্বাধীনতার পর, স্বাধীনতার পরের দেশ, হ্যাঁ, স্বাধীনতার পরের দেশ, পরের দেশ মানে 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে যে এই ছবিটা গড়া, সেটা বুঝাইছে। হ্যাঁ, মানুষের, ওদের তারা একটু গুণগানটা গাইছে, বুঝছো? একটু ফোন পড়ে গেছে, মনে হচ্ছিল যে আবার আর তুই হলো নাকি, বুঝছো? আমার ফোন হাতেই থাক, শেষ হয়ে গেছে। এরপরে যাই, এটাই তো মনে হয় শেষ, আর নাই, এটাই শেষ, এটাই শেষ। তোমাদের যারা পড়াশোনা করছে এতক্ষণ, দেখো, কবির কাছে বাংলাদেশ একটি কালজয়ী ছবি হিসেবে বিবেচ্য কেন? অবশ্যই বাংলাদেশ যেহেতু এত কষ্ট করে তোমার করে নিয়ে আসছে, কালজয়ী তো হবেই। দেখো, এটা তোমরা জাস্ট, আমি তোমাদের সকলকে পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখন বলো, সব ঠিকঠাক ছিল? বুঝছো সব কিছু? কারো কোনো কোশ্চেন আছে? যত কোশ্চেন, এক্সাম নিয়ে কথা বলবো কিছু, এক্সাম নিয়ে অল্প কিছু কথা হবে। কারো কোনো কোশ্চেন থাকলে পরে জানাবে ভাইয়াকে, এক্সাম নিয়ে কথা বলবো। এক্সাম নিয়ে তোমাদের এক্সাম হবে, তোমাদের এক্সাম খুব সম্ভবত শনিবার দিন তোমাদের আমার বাংলা ক্লাস থাকার কথা, শনিবারে মানে আগামীকাল, আগামীকাল আর ক্লাস থাকছে। আজকে কি বার? শুক্রবার না? বৃহস্পতিবার না শুক্রবার আজকে? আমি বৃহস্পতিবার বলছিলাম না, আজকে শুক্রবার। শনিবার, কালকে তোমাদের খুব সম্ভবত ব্রেক থাকবে পড়ার জন্য, পড়ার জন্য ব্রেক থাকবে, বুঝছো? পড়ার জন্য ব্রেক থাকবে। তারপরে তোমাদের কি থাকবে আমি তোমাকে বলি, তারপরের দিন তোমাদের হচ্ছে এক্সাম, মানে রবিবারে এক্সাম, রবিবারে এক্সাম। রবিবারে এক্সাম তোমরা কিভাবে দিবা? তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, লিঙ্ক, যাই হোক, তুমি নিজের খাতায় লিখবা, নিজের খাতায় লিখবা, বলবা না যে ভাই আবার আবার অনলাইনে লিখতে হবে কিনা, আমি পারি না। নিজের খাতায় লিখে তোমাকে টাইম দেওয়া হবে 25 মিনিট, 22 মিনিট তোমার লেখার জন্য, 22 মিনিট হচ্ছে লেখার জন্য, হ্যাঁ। আর 3 মিনিটে তুমি কি করবা? ছবি তুলে দ্রুত, ধরো কেউ যায় 26 মিনিটে সাবমিট করবা, সাবমিট করতে পারবা না, একদম 25 মিনিটের মধ্যে সাবমিট করতে হবে, দ্রুত সাবমিট করবা। এখানে কি কি থাকতে পারে ভাই? যা যা রিটেনে পড়াইছি সব সিলেবাস, যা যা রিটেনে পর্যন্ত পড়াইছি সব কিছু সিলেবাস, এর মধ্যে থেকে কোশ্চেন হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাই। আজ ক্লাসে কি বিভীষণপতি মেঘনাদ, আর লাস্ট কোশ্চেন আমার যেটা, এখন বলো বিভীষণপতি মেঘনাদ কি কঠিন না সহজ? মজা পাইছো কিনা বলো তো আমাকে। ক্লাস আমার সাথে আর 2-3টা থাকতে পারে সর্বোচ্চ, খুব বেশি হইলে ক্লাস শেষ পর্যায়ে তোমাদের সাথে, তো সিজন তো প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। আর কত? অনেক পড়ছো। আজকে ক্লাসের লেকচার যাই কত বলো তো? আজকে ক্লাসে কত? 45-46 মনে হয়, অনেক লেকচার, এত 360 টাকায়, বুঝছো? আমি আমি অবাক ভাইয়ের, 300 মানে তুমি বলো 360 টাকা, হ্যাঁ। আচ্ছা, আমি নিজের মার্কেটিং করতেছি না, তুমিই বলো 360 টাকায় তোমাকে যেই সার্ভিস দেওয়া হয়েছে, এটা কি, মানে এটা কি 360 টাকার যোগ্য? এটা কি 360 টাকার যোগ্য? আমাকে বলো তো। আচ্ছা, সত্যি করে বলো, এই কোর্সের দাম কত হইলে তুমি কিনতা? কত হইলে কিনতা তুমি বলো তো আমাকে, মানে কত হইলে তুমি কিনতা? মানে এখন সার্ভিস পাওয়ার পর কি মনে হচ্ছে তোমার? তুমি কত টাকা হইলে এই কোর্সটা তুমি কিনতা? কত টাকা হইলো, সর্বোচ্চ কত টাকা হইলো তুমি এই কোর্সটা কিনতা?
এক্সামের প্রসিডিউর বোঝাই দেওয়া হবে, সব সমস্যা নাই। দেখি ম্যারাথন ক্লাসে একটা ক্লাস আসতে পারি ম্যারাথনে তোমাদের। আর এই যে তো আপনারা ম্যাডাম স্যাররা যেটা করেন সেটা হচ্ছে, আমি বিরোচন অংশের জন্য কি বলছিলাম, বিরোচন অংশের জন্য বাংলা বিচিত্রা বা এটিএম থেকে শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়তে বলছিলাম। প্রিভিয়াস, এখন অনেকে বলবেন বিরোচন মানে কি? বিরোচন মানে হচ্ছে পড়তে বলছিলাম বাগধারা, পড়তে বলছিলাম বাগধারা, পড়তে বলছিলাম সমার্থক শব্দ, শুধু এমসিকিউ পড়তে বলছিলাম আমি, সমার্থক শব্দ পড়তে বলছিলাম হচ্ছে আপনার এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। হ্যাঁ মনে আছে? স্যাররা ম্যাডামরা এগুলো যদি না পড়েন তাহলে কিন্তু বিশাল ধরা খাবেন, এখান থেকে 5টা মার্ক আসবে, 5 মার্ক আসবে এখান থেকে। নিজ দায়িত্বে পড়ে নেবেন, নিজ দায়িত্বে। পরে আবার আমাকে বলবেন না ভাইয়া আপনার ক্লাস থেকে কমন পড়ে নাই। আমি আপনাকে বলে দিচ্ছি একদম সেরা সাজেশন দিয়ে দিচ্ছি এটা। এটা আপনি এমসিকিউ পড়বেন, 5টা কোশ্চেন আসবে, 5টা কোশ্চেন আপনি পারবেন। তারপরে আছে কি বাগধারা, এক সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, পারিভাষিক। কেউ যেন ভুলেও এগুলো না মিস করেন। পারিভাষিক শব্দ আমাকে সবাই প্রশ্ন করেন যে ভাই কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো। আমি ক্লাসে বরাবরের মতো বলে দেই, আজকে আমি বলে দিচ্ছি কি পড়বেন। এরপরে দয়া করে দয়া করে এইটা নিয়ে অন্তত কেউ আর কোশ্চেন করবেন না। ভালো কোশ্চেন করেন, ভালো লাগবে, ঠিক আছে? আরে যে কালকে কে যেন আমাকে রাত 12টার দিকে একটা ফোন দিছিল, 5K পিডিএফ দিলে ভালো হয়। আদমিন পিডিএফ তো দিয়ে দেওয়াই হয় ভাই, পিডিএফ অবশ্যই দিয়ে দিব তোমাকে। পারিভাষিক শব্দ এখানে, তারপর বিপরীত বিপরীত শব্দ আছে এটার সাথে, বিপরীত শব্দ এটাও পড়তে হবে, বিপরীত শব্দ। হ্যাঁ ঠিক আছে, কি কি পড়বেন আপনি, কোত্থেকে পড়বেন? বিরোচন অংশ। আপনার কাছে যদি বাংলা বিচিত্রা থাকে, যে বই থাক, লাস্ট প্রিভিয়াস এমসিকিউ গুলো পড়বেন। এটিএম থাক, বাংলা বিচিত্রা থাক, যেটাই থাক। কই বললেন না কোর্স কত হইলে পরে কিনতেন? কয়জন বলছেন? 5K, একজন বলছেন 5K, একজনে বলছেন 20,000, একজনে বলছেন 2999 টাকা। 5K হইলেও নিতাম, 20,000, 2K 360 টাকা অনেক আগেই উঠে গেছে। 5K ওকে, যাই হোক সর্বোচ্চ 2,000 টাকা হলে কিনতাম ভাইয়া, এর বেশি পারতাম না। ঠিক আছে, যার যার ইচ্ছা। তোমাদের সার্ভিস তোমাদের কি মনে হয়? আচ্ছা, যে মনে হয় তোমার কি মনে হয় কত টাকার সার্ভিস দেওয়া হয়েছে বলো তো তুমি? জাস্ট মানে এগুলো হচ্ছে একদম ইনফর্মাল। আমি তোমাদের সাথে অনেক মিশে গেছি, বের আমি তোমাদের কোশ্চেন করতে পারতেছি। এই কোশ্চেনগুলো করা একদম সাজে না, আমি টিচার হিসেবে আমার একদম সাজে না। কিন্তু আমি তোমাদের কাছে একদম ছোট ভাই বোনের মতো মনে করি, আমি তোমাদের অনেক মিশে, আমি মনে করি অ্যাটলিস্ট অনেক মিশে গেছি, সেই কারণে কোশ্চেনগুলো করতেছি। সার্ভিস কত টাকার দেওয়া হয়েছে বলো তো তোমাকে আমি? সার্ভিস কত টাকার দেওয়া হয়েছে তুমি যদি টাকা হিসাব করো, কত টাকার দেওয়া হয়েছে সার্ভিস? কত টাকার দেওয়া হয়েছে এই পর্যন্ত যা সার্ভিস পাইছো তোমরা? হ্যাঁ একটু বললো তো কত টাকার সার্ভিস দেওয়া হয়েছে? ক্লাস কিন্তু শেষ। তোমরা যারা, আমি একটু তোমাদের সাথে সাধারণত ক্লাস শেষে একটু কথাবার্তা বলি। এই তোমরা যারা বেরোয় যেতে চাও তোমরা বেরোয় যেতে পারো, কোনো সমস্যা নেই, তাদের কাজ আছে বেরোয় যেতে পারো। অভিযাত্রী আছে, এই যে এই মেয়েটা আবার কি বলে, অভিযাত্রী আছে, এটিএম কেন থাকবে না তোমার কাছে? অভিযাত্রী তো মানে অভিযাত্রীর একটা অংশ এটিএম, এটিএম হচ্ছে বিরোচনের জন্য আলাদা কিনতে হয়, ওটা ওটা তোমার লাগবে। ওইখান থেকে 5 আসবে ভাই, 5। 10 মার্কের জন্য আমরা ব্যাকরণ 5 মার্কের জন্য সারা বছর কষ্ট করলাম, ফার্স্ট ওভারে 5 মার্কের জন্য সারা বছর কষ্ট করলাম। এখন আমরা এই 5টা মার্ক যদি আমরা ছেড়ে দিয়ে আসি তাহলে লাভ হয় কি? এই যে স্টুডেন্টরা এইটাই ভুল করে যে ও বুঝে না কি কি পড়া লাগে, ওর এটা পড়তে হবে। 20,000 টাকার থেকেও বেশি না? বেস্ট সার্ভিস, আনলিমিটেড। ওকে, হ্যাঁ ভাই অনেক অনেস্ট। প্রচুর ক্ষুধা লাগছে একদম, মানে আমার গলা শুকিয়ে গেছে বুঝছো, আমি পানি পাইলাম না পানি খেতে। মরার সময় যদি পানিও না পাই কেমন লাগে বলো তো? ওকে, আরেকজনে বলছে কত, 20 লাখ না 2 লাখ? কোনটা শূন্য কয়টা, 5টা না 6টা? 6টা হলে 20 লাখ, 5,000 টাকার বেশি সার্ভিস দেওয়া হয়েছে না? আচ্ছা যাই হোক, সার্ভিসে তোমরা খুশি কিনা সেটা হচ্ছে কথা। তোমরা কি খুশি? সার্ভিস যে কয় টাকার দেওয়া হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। সার্ভিসে তোমরা কি খুশি? লাস্ট কোশ্চেন, তোমরা কি খুশি? ভাইয়াদের প্রতি তোমরা কি খুশি? মানে কারো কোনো বেজার আছো তোমরা যে ভাই আমি আপনাদের সার্ভিস নিয়ে খুশি না? তোমরা কি খুশি কিনা আপনাদের সার্ভিস নিয়ে? খুশি না এমন কেউ আছো? তুমি ফ্রি, ইউ আর ফ্রি টু সে, কোনো সমস্যা নাই, ইউ আর ফ্রি টু সে, বুঝছো? খাবার খাবো ভাই, অবশ্যই খাবো।
অনেক ক্লাস মিস করছো কুজন পাখি, তুমি তোমার নাম তো আমি জানি না, পাখি পাখিই বলি তোমাকে, ঠিক আছে? পাখি নাম, পাখি কিন্তু নাম হয় মানুষের, ঠিক আছে? সাবধান, পাখি কিন্তু নাম হয় মানুষের, হ্যাঁ? পাখি এ দিয়ে দেয়, আবার পাখি অনেকে কে আর লিখবই না। পাখি কিন্তু নাম হয় মানুষের, পাখি এভাবেও দেয় অনেকে, আবার ই দিয়েও দেয়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি, অনেক খুশি ভাইয়া, গুড, বেস্ট সার্ভিস, আমার দেখা সবচেয়ে সেরা ব্যাচ অনলাইনের, অবশ্যই খুশি। ওকে ঠিক আছে, সময়ও ঘনিয়ে আসছে, আমারও সময় শেষ হয়ে যাচ্ছে প্রায়। আর মনে হয় সর্বোচ্চ 2-3টা ক্লাস পেতে পারি তোমাদের সাথে। 2-3টা ক্লাস মানে তোমাদের ঢাবি পরীক্ষার আগে 2-3টা ক্লাস নিব। অনেক সময় দিলাম আজকে তোমাদের, 1 ঘন্টা 50 মিনিট, প্রায় 10টা বেজে গেছে, বুঝছো? ঠিক আছে, বেস্ট উইশেস ফর ইউ। দেখি তোমাদের পরীক্ষার দিন হয়তো বা যদি হলে থাকি, বাসায় না যাই, আমার উইন্টার ছুটি থাকবে, উইন্টার ভ্যাকেশন থাকবে, যদি থাকি তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ঠিক আছে? ভাইয়ার ভালোবাসা নিও, যেটা সবসময় আছে। আমি সহ শুভ ভাই, সাজ্জাদ ভাই, আশরাফ ভাই, তারপর তোমার রাফি ভাই, সবাই তোমাদের প্রচণ্ড ভালোবাসে। তোমরা ভালোবাসা নিও ভাইদের, আর ভালো থাকো, আশা করি সুস্থ থাকো। পরীক্ষার একটা অংশ কিন্তু সুস্থ থাকা। সুস্থ সুস্থ বানান কিভাবে, এটা নাকি সুস্থ? সুস্থ থাকো, হ্যাঁ, সুস্থ থাকো সবাই। আল্লাহর কাছে তোমাদের, আমার আল্লাহর কাছে প্রার্থনা, সবাইকে সুস্থ রাখুক। আজকে তো ম্যারাথন ক্লাস হয়ে গেল, হ্যাঁ ম্যারাথনের মতোই। অনেক ক্লাসই, আমার ক্লাস ম্যাক্সিমাম ক্লাসে তোমার তো 1.5 ঘন্টার উপরে আছে, 1 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা, এরকম তো ম্যাক্সিমাম ক্লাসই আছে। ম্যাক্সিমাম ক্লাস 1 ঘন্টা 20 মিনিট, 20 মিনিট প্লাস, আজকেও প্রায় 2 ঘন্টা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই বাচ্চারা, ভালো থাকো। ভাইয়ের জন্য দোয়া করো, একটু অসুস্থ, হালকা ঠান্ডা লাগছে, আবার অসুস্থ থেকে ওঠার আগে অসুস্থ হয়ে পড়ি আবার। তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।